আজকে গপু আমার পাশে নেই, কিন্তু গপু আছে, কাছেই আছে, মানে এই ঘরেই আছে। একবার দেখিয়ে দিই ওকে। ও বেটা এখন বিস্কিট খাচ্ছিল বসে বসে, এই যে বসে বসে বিস্কিট খাচ্ছিল। তো ওকে ওর জায়গা, ওর আসনে বসিয়ে দিই, দিয়ে আমি শুরু করি। তো আহ, আচ্ছা, উম দাদা থাকলে খুব ভালো হতো। দাদা আজকে ঠিক করেছিল সেই ঘোড়ার ঘটনাটা বলবে। তো আমি স্টার্ট করছি, হ্যাঁ। আচ্ছা, আমি আজকে আমার আমার জীবনেরই, আমার অনেক ছোটবেলায় ঘটা একটা ঘটনা দিয়ে শুরু করছি। আহ আমি সেই সময়কার কথা বলছি যখন মনে করো এই ভূত বিষয়টা কি, সেই বিষয়টা সম্বন্ধেই আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, মানে কোনো ধারণাই ছিল না। কারণ তোমরা যারা আমার ঘটনা বা বলা এর আগে ফলো করেছো তারা জানো, আমি একদম ছোটবেলাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে খুব মানে স্টোরি টেলিং শুনতাম, এবং সেটা পুরোটাই বেস ছিল হচ্ছে রাক্ষস খোক্কসের গল্প। তো আমার কাছে রাক্ষস খোক্কসদের নিয়ে একটা আইডিয়া ছিল, খুব ক্লিয়ার আইডিয়া ছিল যে রাক্ষসরা তাদের রূপ পরিবর্তন করতে পারতো, তারা বিভিন্ন রূপ ধরতে পারতো, ধরে আসতে পারে এই রকম, হ্যাঁ। কিন্তু ভূত সম্বন্ধে আমার তখনও কোনো ধারণা হয়নি। এটা আমি বলছি ক্লাস টু, ঠিক ক্লাস টুতে আমি পড়ি সেই সময়কার কথা। তো তার ধরো আরেকটু পর থেকে, মানে এই 4-5 থেকে মোটামুটি আমি দাদুর কাছ থেকে ওই ভূতের সম্বন্ধে একটু শুনতে শুনতে শুরু করি। তো ক্লাস টুতে আমি তখন পড়ি, আমার ভূত নিয়ে তখনো পর্যন্ত কোনো ধারণা নেই, কেমন। এইবার যেটা হয়েছে, মানে একটা ঘটনা ঘটেছিল যেটা যেটা নিয়ে, যেটার জন্য আমার একটা অন্য অনুভূতি হয়, এবং তখন থেকে আমার মানে মনে হতে শুরু করে যে এটা কি হলো না হলো এরকম। সেটা হচ্ছে যে আমাদের তো মানে একান্নবর্তী পরিবার ছিল, অনেকে মানে 18-19 জনের পরিবার টোটাল আমার, জেঠুরা কাকুরা সব মিলে, জেঠিমা কাকিমা সব, বড় দাদা দিদি এরা সব মিলে প্রায় 18-19 জনের সংসার ছিল। বাড়িতে সব সময়ের জন্য হেল্পিং হ্যান্ড থাকতেন, তারাও পরিবারেরই সদস্য ছিলেন। তো পরবর্তীকালে যেটা হয় আস্তে আস্তে, যে একই বাড়িতে থাকলেও হাঁড়ি আলাদা হয়ে যায়, এবং সেই কারণে প্রত্যেকের যেটা, একটা বাড়ির মধ্যেই প্রত্যেকের যেটা হয় সেটা হচ্ছে, ধরো একটা বড় রুম, রুমের সঙ্গে অ্যাটাচ কিচেন, হ্যাঁ, এরকম এরকম একটা ছিল সবারই। তো আহ একটু বলি, আহ এটা যেই সময়কার ঘটনা, সেই সময় আমাদের বেডরুমটা যেই দিকে ছিল, দোতলায় আমাদের বেডরুম ছিল। আমার বোন তখনও হয়নি, আমি ক্লাস টুতে পড়ি তখন। তো আমাদের বেডরুমটা যেদিকে ছিল সেই দিকেই, আমি এর আগেও বলেছি আমার ঠাকুমার আপন বোনের বিয়ে হয়েছিল আমাদের বাড়ির একদম পাশে। তো তাদের বাড়ি ছিল, আমাদের বেডরুমটা যে সাইডে ছিল। তো তাদের বাড়িতে এবার ওই ওই যে ঠাকুমা, আমি দিদিভাই ডাকতাম, ওই দিদিভাইয়ের মানে ঠাকুমার ওই বোনেরও ছেলে মেয়ে মিলিয়ে বেশ অনেকেই ছিল। তো তার যে সব থেকে ছোট সন্তান, আহ আমি নামটার উল্লেখ করছি না এখানে, কারণ যদি আমার ফ্যামিলির কেউ দেখে বা চেনাশোনা কেউ দেখে, না হয় যদি খারাপ লাগে, তাই আমি নামটা উল্লেখ করছি না। আহ সেই কাকু খুব মিষ্টি ছিল দেখতে, মানে তার তখন বয়স বছর 17-18 এরকম। আহ সে হঠাৎই, খুব আনফরচুনেট একটা ঘটনা, সে না সুইসাইড করে। হুম। এবার সুইসাইড করে কোথায় আমি বলছি, আমাদের রুমটা, আমাদের রুমটার সোজাসুজি তাদের ছাদ ছিল। তাদের ওই ছাদটাতে তখন দুটো মাত্র ঘর তৈরি হয়েছিল। তো একদম আমাদের বেডরুমের সোজাসুজি যে রুমটা ছিল, আর মানে আমাদের বেডরুমের সোজাসুজি খানিকটা ওদের খোলা ছাদ ছিল, আর তারপরে একটা রুম ছিল, যেই রুমের দরজা জানলা সব আমাদের দিকেই ওপেন হয়, হ্যাঁ। তো ওই রুমটা ছিল ওই কাকুর, এবং ওখানেই উনি ঘটনাটি ঘটান। তো খুব স্বাভাবিক কারণেই আমাদের আশেপাশে এরকম ধরনের ঘটনা ঘটলে, এখন দেখো যাদের বাড়িতে ঘটে তারা একটা অদ্ভুত ট্রমার মধ্যে দিয়ে যায়, তারা ভয় পায় কি পায় না, বা
তারা তখন ভীষণ শোকের মধ্যে থাকে, কিন্তু আশপাশের বাড়িগুলোতে কিন্তু একটু একটু অন্যরকম, একটু গা ছমছমে একটা সমস্যা হয়। আর এক তো বাচ্চা একটি ছেলে এরকম একটা ঘটনা ঘটায়। তো তখন না আহ ওই দিকের আমাদের দুটো জানলা ছিল। হুম। একটা বেড, আমাদের বেডের সঙ্গে একটা জানলা ছিল। আর একটা ছিল হচ্ছে, আচ্ছা আমি কিন্তু জিজ্ঞেস করিনি কাউকে আহ যে অল ক্লিয়ার কিনা, আমাকে দেখাশোনা সব যাচ্ছে কিনা, সেটা কিন্তু আমি জিজ্ঞেস করিনি। আর আমি কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না আজকে। কাজেই আমি যদি মনে করো কেউ কিছু লিখছো, আমি আনসার দিচ্ছি না ভেবো না আমি ইচ্ছাকৃত করছি। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি দেখছি শুধু কারা কারা জয়েন করেছে তাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবারে যেটা হয় যে আমাদের ওই বেডরুমে খাটের সঙ্গে লাগোয়া একটা জানলা ছিল, যেটা ওই ছাদের দিকে খুলতো। এবং আমার একটা পড়াশোনার টেবিল ছিল ওখানে ছোট, সেখানেও একটা জানলা ছিল যেটা কিনা ওই ছাদের দিকে খুলতো। তো এই ঘটনাটা ঘটার পরে না মা কি করতো, ওই দিকের জানলাগুলোকে না মানে বিকেলের পর থেকে দিয়ে রাখতো। কারণ আমি যেটা বুঝতাম যে উম, আমি ঠিক জানি না মা ঠিক কি ভেবে দিত, কিন্তু আমার বেশ ভালোই লাগতো জানলাগুলো দিয়ে দিলে। কেন, আমি আসলে তখন খুব ছোট তো, আর ওই কাকু আমাদের সঙ্গে খুব খেলতো, ভীষণ ভালোবাসতো বাচ্চাদের। তো ওই ছাদে এসে এসে না ডাকতো, আমাকে ডাকতো, কথা বলতো, গল্প করতো। মানে যখনই আমাকে দেখতো ওখানে, কারণ ওই কাকুর ঘর তো ওপরেই ছিল, সকাল সন্ধে যখনই আমাকে দেখতো গল্প করতো, কথা বলতো। আবার কখনো হয়তো আমি দেখলাম, দেখে দিতাম, কাকু তুমি এখন এসো আমাদের বাড়িতে, এসো আমার সাথে খেলো। আমি ডাকলেই আবার চলে আসতো আমার সাথে খেলতে, এই রকম। তা আমি এইটুকু বুঝে গিয়েছিলাম যে ওই কাকুটা আর নেই। হ্যাঁ, মানে সে গডের কাছে চলে গেছে, আমাকে যেরকম বলা হয়েছিল বাড়ির বাচ্চাদের। তো সেই কাকুটা আর নেই। কাজে আমার খুব মন খারাপ করতো। তো সেই জন্য মা যদি যদি জানলাটা দিয়ে রাখতো, আমার একটু রিলিফই লাগতো যে কাকু তো আর নেই, আমাকে তো আর ডাকবে না, আমার এরকম একটা মনে হতো। অত ডিটেলসে ভাবিও নি হয়তো, কিন্তু আমার বেশ ভালো ফিল হতো। এবার একদিনকার ঘটনা বলি। জানলা দেওয়া ছিল, এবার ঠিক সন্ধ্যেবেলার সময় মা কিচেনে রান্না করছে, ওই ঘরের লাগোয়াই কিচেন। কিচেনে রান্না করছে, আর আমাকে মা কিছু একটা পড়াশোনার কিছু একটা কাজ দিয়ে মা রান্না করতে গেছে। এবার আমি ওগুলো করছিলামই, করতে করতে এইবারে আমার কি মনে হয়েছে, বোধহয় আমার গরম লাগছিল বা কিছু এরকম একটা ব্যাপার। আমি না ওই খাটের সোজাসুজি যে জানলাটা ছিল, আর আমি খাটে বসেই করছিলাম, আমি কিন্তু আমার চেয়ার টেবিলে বসে করছিলাম না, খাটের দিকের জানলাটা আমি খুলে দিই। ঠিক আছে, খুলে দিই। খুলে দিয়ে আমি কাজ করতে থাকি। এবার মা সেটা জানে না। আহ, এবার মা ওই ছোটবেলায় হয় না যে রান্না করতে করতে জিজ্ঞেস করে, কিরে পড়ছিস, কিরে পড়ছিস, কিরে কত দূর হলো, এটা কিন্তু মা করছে, ঠিক আছে। আর আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ এই তো হয়ে গেছে, এই তো করেছি। তো মা, এটা আমার মনে আছে যে আমার কাজটা হয়ে গেছিল, মা যা দিয়েছিল। এবার মা বলেছে যে ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি এসে চেক করছি, এইরকম একটা সিচুয়েশন। এবার যা হয়, মা তো রান্না করতে করতে, মা হয়তো আর মানে হাতে কিছু কাজ ছিল। এবার আমি না মানে ঘুমিয়ে পড়েছি, আর বাপি তখনও অফিস থেকে ফেরেনি। তো কাজেই আমি, আমার মনে আছে যে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। এইবারে আমি কিন্তু আর কিছু জানি না যে মা কিচেনে আছে, কোথায় আছে, আমি কিছুই জানি না। এইবারে আমার, আমি ফিল করেছিলাম, মানে এখনো, মানে ওই ওই ঘটনাটা তো আমার জীবনে প্রথম একটা ঘটনা, যে এখান থেকে আমি বুঝতে শুরু করেছিলাম যে এটা একটা অন্যরকম ঘটনা হলো। আমি ফিল করেছিলাম যে খুব আলতো করে, মানে আমি তো এরকম ভাবে শুয়েছিলাম, খুব আলতো করে এরকম করে কেউ একটা এরকম আমাকে করে দিচ্ছে, ঠিক এরকম, হ্যাঁ, করে দিচ্ছে। আর ওই কাকু আমার খুব গাল টিপতো, এরকম করে এসে একটা গালটা টিপে দিত, হ্যাঁ। তখন মনে হচ্ছে এরকম কেউ করছে, এরকম কেউ করছে, হ্যাঁ। এবার আমি তো একটু ঘুমিয়েই পড়েছিলাম। এবার দেখো, তোমরা বলতে পারো যে তুমি ছোট ছিলে, তুমি কাকুর কথা ভাবতে, তাই ঘুমিয়ে ঘুমিয়ে তুমি একটা এরকম ফিল করেছো। আমি হঠাৎই ধড়মড় করে উঠে বসেছি, কারণ আমি ওই ফিলিংসটা পুরো পেয়েছি। এবং পাওয়ার
সাথে সাথে আমার যেটা হচ্ছে, আমি দেখছি তোমরা এটা বোঝো, কেউ যদি তোমাকে টাচ করে, গালে টাচ করে, তোমার এখানে টাচ করে, ওটার একটা পরশ থেকে যায়। এটা তো সবাই বোঝো, ওটার একটা পরশ থেকে যায়। আমি অত ছোট বয়সে এতটা ডিটেইলে বুঝিনি, কিন্তু আমি এইটুকু বুঝেছি, যেটা এখন বড় হয়ে বুঝি, যে আমি এইটুকু বুঝেছি যে হ্যাঁ, কেউ আমাকে টাচ করে গেছে। এইবার আমি উঠে, আমার এখনো মনে আছে, আমি না এরকম ভাবে বসে আছি। এবার আমি দেখছি আমার মা আমাদের বেডরুমে যে দরজাটা, দরজার ওদিক থেকে আসছে, মানে বেডরুমের বাইরে মা গিয়েছিল। হয়তো পাশে আমার ছোট মার ঘর ছিল, মানে আমাদের ছোট জেঠিমা, ওনার ঘর ছিল, হয়তো মা ওনাদের ঘরে গিয়েছিল, বা কিছু বাইরে কিছু একটা গিয়েছিল। মা বেডরুমে ঢুকছে, মানে মা কিন্তু আর কিচেনে ছিল না। এবার মা আমাকে এরকম বসে থাকতে দেখে এরকম একটা বলছে, ও তুই উঠে গেছিস ঘুম থেকে, দে খাতা দে, হ্যাঁ চেক করবো। এবার খাতাটা নিতে নিতে মা এরকম তাকিয়ে বলছে, কি হলো, জানলাটা খোলা কেন, খুলেছিস কেন জানলা? আমি বলেছি না জানলা খুলবে না, এরকম। মানে খানিকক্ষণের মধ্যে পুরো ঘটনাগুলো ঘটে গেল। মানে আমি তখন বুঝলাম যে মা কিচেনে ছিল না। আর মা যখন কিচেন থেকে বেরিয়ে বাইরে গিয়েছিল, মা তখন এটা নোটিস করেছিল যে আমি ঘুমিয়েছি, কিন্তু জানলাটা যে খোলা সেটা মা নোটিস করেনি, যেটা মা পরে এসে নোটিস করছে। তো এই একটা ঘটনা ঘটেছিল। এবং তার আমার যে তখন ভয় লেগেছিল বা কিছু তা নয়, কিন্তু আমার একটা একটা কিছু অন্যরকম হলো, এটা আমি বুঝেছিলাম। তো তারপরে মাকে আমি কথাটা বলেও ছিলাম। মানে সেই দিন রাতে না পরের দিন আমি এরকম বলেছিলাম মাকে যে কালকে না এরকম, মা তো বকেছিল আমাকে যে জানলা তুমি কেন খুলেছো। তো যাই হোক, তো তখন মাকে আমি বলেছিলাম। তখন আমার মনে হয় মা ওই দাদুকে তারপরে চিঠিতে লিখে জানিয়েছিল, বা দাদু বোধহয়, দাদু দিদা কেউ বোধহয় এসেছিল আমাদের বাড়িতে। তারপরে কিন্তু আমার মনে আছে আমাকে মানে কিছু তাবিজ কবজ পরানো হয়েছিল, আমার বালিশের তলায় অনেক কিছু রাখা হয়েছিল। কারণ ওই মামা বাড়িতে যে আমার দাদুর যে বন্ধু ছিলেন, যিনি কিনা এই সমস্ত ব্যাপারগুলো একটু ভালো জানতেন বুঝতেন, তোমরা শুনেছো এর আগে আমার মুখে ওনার কথা, উনি বলেছিলেন যে হ্যাঁ, ওর উপরে একটা ইয়ে পড়েছে আর কি। কিন্তু আর কিন্তু কিছু না, মানে এই যে একটা ইয়াং ছেলে মারা গেল, মানে সেই জন্য যে আশেপাশের লোকে ভয় পাচ্ছে বা কিছু, এরকম কিন্তু কিছু হয়নি। কারণ দেখো, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, এবং দিন যত যেতে থাকে আস্তে আস্তে কিন্তু আমাদের জানলা খোলা শুরু হয়। আহ বাপি অফিস থেকে ফিরেই বলতো, "এই জানলা খোলো, জানলা খুলে দাও", হ্যাঁ মানে এরকম ভাবে বলে দিত। তো তারপর কিন্তু আর কোনোদিনও হয়নি। এখন আমি হয়তো ওই তাবিজ মাদুলি এগুলো দিয়েছিল আমাকে, মেবি সেই জন্য কিনা আমি জানি না। তবে অন্য কারোর সাথেও কিছু হয়েছে বলে এই সংক্রান্ত আমি শুনিনি বা আমার জানা নেই। কিন্তু আমার সঙ্গে কিন্তু এটা হয়েছিল। এবং ওই প্রথম যে আমি একটু একটু করে বুঝতে শুরু করি যে আত্মা বা স্পিরিট, এই এই বিষয়ের একটা অস্তিত্ব থাকে মানুষের জীবনে, এরকম একটা ঘটনা। তো আমার না আজকে খুব বিরক্ত লাগছে, একটা দাদা জয়েন হয়নি। হ্যাঁ, তার মধ্যে না একটা কমেন্ট দেখা যাচ্ছে না। এর আগের দিন দাদা বলছিলেন না যে কোনো কমেন্ট দেখা যায় না, কিন্তু আমি কিন্তু দাদার সঙ্গে যে কদিন লাইভে বসছি, আমি ইচ অ্যান্ড এভরি ডে কমেন্ট দেখতে পারতাম। কিন্তু আজকে আমিও কমেন্ট দেখতে পাচ্ছি না। মানে আজকে আমাদের অন্তর্জালের দশা একদম খুবই খারাপ। তো যাই হোক, এই একটা ঘটনা আমার জীবনে ঘটে। আর আবার পরবর্তী ঘটনায় চলে যাই। কারণ আহ দাদা আজকে তো মানে ওই যে দাদা যে বাঁধনটা দেন, সেটা দেওয়ার জন্য তো দাদা নেই। তো আমি পর পর ঘটনা বলতে থাকি। আজকে আমার জীবনের আরেকটি ঘটনা তোমাদের শোনাই। আমার জীবনে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বহুবার ঘটেছে, বহুবার ঘটেছে। আহ তারই মধ্যে একটা শোনাই। এটা আমার জীবনে ঘটা ব্ল্যাক ম্যাজিকের প্রথম ঘটনা, এবং এই ঘটনার পরে আমি মানে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয়। তার আগে দাদুর মুখে অনেক কিছু শুনেছি, সত্যি ঘটনা শুনেছি, এবং আমার দাদুর মুখ থেকে বের হওয়া একটি ঘটনাও মানে আমাকে অবিশ্বাস
অবিশ্বাস, মানে আমি অবিশ্বাসী হয়েছি বলে আমার মনে হয়নি, কিন্তু দেখবে তুমি যত যাই বিশ্বাস করো না কেন, যার কথাই বিশ্বাস করো না কেন, যতক্ষণ না তোমার সঙ্গে কিছু ঘটছে, ততক্ষণ না পুরোপুরি যেন মনে হয় না যে এরকমও হয়, এরকমও হতে পারে। আমি দাদুর মুখে শুনতাম, তখন ভাবতাম যে এরকম ঘটনা কি হয়, সত্যি হতে পারে। আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পাচ্ছ, এটা আমার চার পেয়ে মেয়ে ডাকছে, বাড়িতে কেউ এসছে হয়তো সেই জন্য। ওটাকে ইগনোর করো একটু, হ্যাঁ? আমি একটু জোরে জোরে, এক মিনিট। মাম্মা, 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 এমন কেউ আসেনি, এদিকে এসো, এসো বসো, পরে বেরোবে। যে যে মানে আমি বলছি আজকে আমার মা এসছেন অ্যাকচুয়ালি। আজকে এই মানে দুপুর বিকেল থেকে, মানে আজকে কিন্তু বাধা ছিল প্রচুর। আজকে দুপুর বিকেল থেকে অনেক ঘটনা ঘটে গেছে। মানে মা আজকে আমাকে হঠাৎ করে ফোন করে জানায়, মা আমার বাড়ির এখন আপাতত একটু কাছাকাছিই থাকে, কারণ আমাদের পুরোনো বাড়িটা তো মানে ফ্ল্যাটে নেওয়া হয়েছে, তো মাকে আমি একটু আমার বাড়ির কাছাকাছি এনে রেখেছি। মা ফোন করে হঠাৎ জানায় যে মা আজকে বাড়ির মধ্যে পড়ে গেছে, মানে জামা কাপড় ভিজে ছিল, সেগুলো বোধহয় ঘরের মধ্যে মেলতে হয়েছে, পড়ে গেছে। তা আমি তো দৌড়াদৌড়ি করতে গিয়ে মোটামুটি এখন মানে কোনো অর্থোপেডিক দেখাতে পারিনি, কাউকে পাইনি। তো কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট করলাম, করে মাকে গিয়ে ওষুধপত্র সব দিয়ে সেট করে এসেছি। তার কারণ সেট করে আমাকে আবার বাড়িতে আসতে হয়েছে, ছেলেকে সুইমিং এ দিয়ে সুইমিং করিয়ে আবার বাড়িতে আসতে হয়েছে। কেন? ছেলের আজকে ব্লাড টেস্ট করার জন্য বাড়িতে লোক এসেছিল, ব্লাড টেস্টের জন্য কালেক্ট করার জন্য লোক এসেছিল, সেটা করিয়ে তারপরে সব হচ্ছে হচপচ। তো মাকে তারপরে করিয়ে আমি ছেলেকে আবার রিক্সা দিয়ে পাঠিয়েছি মাকে আনতে, কারণ মাকে একা আজকে বাড়িতে রাখবো না আমি। তো মা আজকে থাকবে আমার সাথে। মা এসেছে বলে ডেইজি চেঁচাচ্ছে আর কি, মানে ও বেরোবে এখন এখান থেকে, গিয়ে মার কাছে ঝাঁপাবে, আদর খাবে, এই করবে। তো যাই হোক, এই আজকে প্রচুর বাধা বিপত্তি ছিল। তো এই যেটা বলি, আহ ঘটনাটা, আমি তখন আমার বাবা তখন আর বেঁচে নেই। আমি তখন এই ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার, এরকম 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 পড়ি। তো উম আমরা দোতলায় থাকি তখন। আমাদের বাড়ির দোতলাতে থাকি। আমাদের বাড়িটা তখন আলাদা ভাবে করা হয়েছে, ওই একই প্রেমিসেসে, জেঠু কাকুদের সাথে একই প্রেমিসেসে, কিন্তু আমাদের বিল্ডিংটা আলাদা করা হয় এবং আমরা দোতলায় থাকি। নিচে আমাদের ভাড়াটেরা থাকতেন। এইবার আহ আমি কি কারণে কে করেছিল না করেছিল সেটা আমি পরে বলছি। আমি কি হয়েছিল সেটা আগে বলি। আচ্ছা, 13 জন ছিল, আমি দেখছিলাম একজন চলে গেল, কি জানি, ভালো লাগছে না বোধহয়। দাদা দেখেছো তো, এই জন্য বলি তোমায় আসতে। আচ্ছা, এইবার যেটা হয়, আহ আমাদের একটু অশান্তি চলছিল খুব। অশান্তি একটু বলতেই হবে, নয়তো তোমরা বুঝবে না। আমাদের খুব অশান্তি চলছিল, কারণ আমার বাবা, কাকা, জ্যাঠারা 4 ভাই। তো 2 জেঠু তো খুবই ভালো, ভীষণই ভালো। আমার কাকু একটু সমস্যার ছিলেন আর কি। তো আমার বাবা মারা যাওয়ার পর সামহাও ওনার মনে হয় যে আমাদের সঙ্গে জায়গা জমি নিয়ে ঝামেলা করতে পারবেন, এবং উনি সেই চেষ্টা শুরু করেন। সব সব রকম ভাবে আর কি, মানে যত রকম ভাবে বাজে কথা বলা যায় আমাদের, যা যা হয়, মানে মাথার উপর থেকে একটা ফ্যামিলির ছাদ সরে গেলে, বা খুঁটি নড়বড়ে হয়ে গেলে, বা খুঁটিটা যদি সরে যায়, তখন সবাই চেষ্টা করে তাদের উপরে আধিপত্য জমাতে। তো আমার কাকু, তার ফ্যামিলি, সবাই এটা শুরু করেছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে, এই আমাকে দেখে যতটা তোমাদের শান্ত ভালো মনে হয়, আমি একেবারেই তা নই। মানে আমি হচ্ছি খুব ভালো, আমার সঙ্গে ভালো তো খুব ভালো, আর আমার সঙ্গে খারাপ হলে আমার থেকে খারাপ কেউ নেই। হুম তাও আমি টলারেট করি, অনেক টলারেট করি। তারপরে যখন দেখি আর মানে না, এবার তো ফোঁস করতেই হবে, তো তখন করি। তো দেখো, আমাকে তখন রুখে দাঁড়াতে হয়েছিল। ওইটুকু বয়সে আমি কলেজ কোচিং করেছি, এত অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছিল যে আমাকে আহ মানে আইনের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছে। মানে এরকম হয়েছে, ফার্স্ট ইয়ারে পড়ি আমি, যেহেতু আমার নাইট কলেজ ছিল,
আমার বিকেলবেলা কলেজে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে সেখান থেকে থানায় গিয়েছি, থানায় গিয়ে কমপ্লেন্ট লজ করেছি ওদের এগেনস্টে, করে আমি বাড়িতে এসেছি, বাড়িতে পুলিশ এসেছে, সেই নিয়ে দৌড়াদৌড়ি করছি। মানে আমার অনেকটা সময় জীবনের এইসব নিয়ে কেটেছে, আমি করেছি, এগুলো আমার করতে হয়েছে। তো এইবার যেটা হলো, এইরকম একটা পরিস্থিতি তখন চলছে। আর সবসময় তো একদম পাশাপাশি, মানে আমাদের বাড়ির একদম পাশেই কাকুর আর কি প্রেমিসেসটা, মানে কাকুর বিল্ডিং এর অংশটা, অন্য মানে অন্য বিল্ডিং এ যেখানে কাকু জেঠুরা থাকতো, কাকু একদম আমাদের পাশে, ঠিক আছে, মানে এই জানলা থেকে হাত বাড়িয়ে কিছু দেওয়া নেওয়া করা যায় এইরকম। তা সম্পর্ক কিন্তু ভালোই ছিল। কিন্তু বাপি বেঁচে থাকাকালীন একটু সমস্যা হতো টতো, যাই হোক। ওই বললাম, বাপি মারা যাওয়ার পরে এইগুলো প্রবলেম গুলো শুরু হয়েছিল। এবার যেটা হয়, আহ হঠাৎ করেই দেখি যে ওরা যে প্রবলেম গুলো করতো আর কি, যে ভুলভাল ভাবে কথা বলা, স্ল্যাংস ব্যবহার করা, মানে দেখলেই উল্টো পাল্টা কথা বলা, মানে সেগুলো আর বলার মতো নয় ওপেন ফোরামে, বুঝেছো তো, মানে ভেবে নাও, তোমরা বুঝে নাও। উম এইরকম, মানে যদি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা আরো জানতে তাহলে হয়তো বলতে পারতাম যে কি কি আরো বলেছিল। যাই হোক, তো আমরা দেখি না হঠাৎ বিষয়গুলো কিন্তু থেমে গেছে, মানে এরম আর করছে না। তো আমি বললাম হয়তো বাড়ির বড়রা বুঝিয়েছে। আমার জেঠুরা বা জেঠিমারা বা অন্য দাদা দিদি তো বিয়ে হয়ে গেছিল, বা অন্য দাদারা না কেউ এই আমার এই কাকুর সঙ্গে না কথা বলতে চাইতো না, কারণ উনি এতটাই অসভ্য ছিলেন। মানে কেউ যদি ওনাকে বোঝাতে যেত যে এরকম করো না তুমি, বা এটা তুমি অন্যায় করছো, তাদের সঙ্গে উনি একই আচরণ করতেন। কাজেই সবারই মান সম্মানের ভয় আছে, কাজেই ওনাকে কেউ খুব একটা ঘাঁটাতে যেতেন না। কাজেই বুঝতে পারছো আমাদের মানে সিচুয়েশনটা, মানে একটি এ, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে মেয়ে, তাকে তার ফ্যামিলির জন্য তখন মানে থানায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মানে বুঝতে পারছো তো, মানে এরকমও হয়েছে। আমি বললাম না পাশাপাশি জানলা, মানে আমাদের স্ল্যাংস বলে বা ভুলভাল বললে না, মানে আমি আর আমার মা একটা প্রসেস করতাম, মানে আমরা তো ওরকম বলতে পারতাম না, আমরা না বাড়িতে টিভিটা জোরে চালিয়ে দিতাম, বুঝেছো, যাতে ওদের কথাগুলো আমাদের কানে না আসে। জানলা বন্ধ করে দিতাম আর টিভিটা জোরে জোরে চালিয়ে দিতাম, এবার সেটা ওদের রাগ। তারপরে ধরো অনেক সময় এমন অনেক কথা বলেছে, তো আমি তো পাল্টা ওদের ওই কথাটা বলতে পারছি না, তো আমি সুন্দর গুছিয়ে একটা উত্তর দিয়ে দিতাম। এবার এমন একটা উত্তর দিতাম আমি, টু দা পয়েন্ট, খুব কম বলতাম আমি, কিন্তু যখন বলতাম টু দা পয়েন্ট এমন একটা উত্তর দিতাম যেটা শুনে ওরা তেলে বেগুনে লাফাতো। তো এই কারণে ওরা এরকমও করেছে যে পাশের জানলাটা থেকে জল গরম করেছে, হ্যাঁ, মানে ভাবো গ্যাস খরচ করে জল গরম করেছে, করে সসপেনে করে বা কিছু একটা করে আমি জানি না, এরকম জানলা দিয়ে একদম মুখোমুখি আমাদের জানলা, ওখান থেকে গরম জল ছুড়ে মেরেছে। মানে বুঝতে পারছো সিচুয়েশনটা। তখন বাড়িতে আমি, মা, আমার বোন এবং আমাদের একটি পোষ্য ছিল। ভাবো যে কারোর গায়ে যদি ওটা পড়তো তাহলে কি অবস্থা হতো। মানে এই রকম যখন মাথার উপর দিয়ে জল বইতে শুরু করে তখনই কিন্তু আমি আইনের দ্বারস্থ হই। তো 1 মিনিট, কি চাই, তাহলে এখানে কেন, পিপা এসেছে, তুমি যাও। তো এইবার যেটা হয় যে এবার আমি বললাম না, মানে বিষয়টা পুরো যেন থেমে গেল দেখলাম। তো আমি ভাবলাম কি জানি, আমার মা, ভাবলাম কি জানি হয়তো বাড়ির বড়রা বুঝিয়েছে, বা আমরা পাড়ায় কলোনি কমিটিকে চিঠি লিখে জানিয়েছিলাম, হয়তো ওনারা কিছু বুঝিয়েছেন। তো হয়তো ওনার বোধোদয় হয়েছে, সবারই তো হতেই পারে, ভালো বোধ এসেছে, আমরা এটাই ভেবে নিয়েছিলাম। কিন্তু আমরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা শুরু করলাম। সেটা হচ্ছে, আমি দেখলাম আমার মা সারা দিন রাতে ঘুমোতে পারছে না, অথচ দেখো তখন কিন্তু এসব উল্টোপাল্টা বলা বা পাশের থেকে মানে আহ, মানে এগুলো তো মানসিক নির্যাতন, এগুলো সমস্তই প্রায় বন্ধ। তো তখন তো আমার মার ভালো করে ঘুমানোর কথা, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমি দেখলাম আমার মা ভালো করে ঘুমোতে পারছে না, ভালো করে খেতে পারছে না। আমি আহ চিরকালই স্বল্পাহারী, কিন্তু আমি যেখানে রাত্রে মানে 2টো রুটি খাই, সেখানে আমি 2টো রুটি তো ছাড়ো, মানে কোনো রকমে হয়তো ভেজিটেবলসটা খেয়ে উঠছি, মাকে বলছি আমি রুটি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না।
এইটা তো হয়, মানে আমার বোনের শুধু কিছু হয়নি, কিন্তু আমার মা, আমার অদ্ভুত রকম একটা সিচুয়েশন, হ্যাঁ। আমার মা ঘুমোতে পারতো না, খেতে পারতো না, এটা ছিল আমার মায়ের মেইন সমস্যা। আর আমি ওই কলেজে যেতে হচ্ছে যাচ্ছি, কোচিং এ যেতে হচ্ছে যাচ্ছি, খাওয়া দাওয়া সেটা ওই রকম যেরকম বললাম, কলেজে যাওয়ার আগে যে কিছু খেয়ে যাব সেটাও ওই মানে কোনো রকমে দুগাল হয়তো ভাত খেলাম, খেয়ে চলে যাচ্ছি। কলেজে গিয়েও যে খুব খাচ্ছি তা না। এবার মা আমাকে বলছে, তুই এরকম ভাবে খাওয়া দাওয়া করলে কি করে হবে? তুই মানে এখন এত বড় একটা মেয়ে, তুই কলেজে যাচ্ছিস, সেখান থেকে কোচিং এ চলে যাচ্ছিস, কখনো কোচিং হয়ে কলেজে যাচ্ছিস, তো তোর তো মানে এরকম ভাবে খাওয়া দাওয়া করলে চলবে না, তুই তো অসুস্থ হয়ে পড়বি। আর তখন মানে আমার এখন যা চেহারা দেখো, তো তার হাফ চেহারা ছিল, টিং টিঙে রোগা ছিলাম এমনিতেই। তো স্বাভাবিক যে কেউ বলবে, কিন্তু আমি মাকে শুধু বললাম, মা আমার না খেতে ইচ্ছে করে না, আমি না কিছু খেতে পারছি না। তো মা তখন বলছে, কি হচ্ছে বলতো তোর? আর আমি মাকে বলছি, মা তোমারও তো ঘুম, তুমিও তো ঘুমোতে পারছো না, খেতে পারছো না। এরকম করে করে মাকে আমি একদিন আলাদাভাবে জিজ্ঞেস করলাম, যে বোনের আড়ালে, যে তোমার কি মানে অন্যরকম দুশ্চিন্তা হচ্ছে, বা তুমি কি বাপির কথা খুব ভাবছো? এসব আমি জিজ্ঞেস করলাম, যে হয়তো এটা সাইকোলজিক্যালি কোনো একটা সমস্যা হচ্ছে আমার মায়ের। তো মা বললো, না সেরকম না, তবে এই এত উল্টোপাল্টা কথা এতদিন ধরে শুনেছি, সেগুলো আমার মনে আসে এরকম। তো আমার তখন মনে হলো কি সামহাও, যে মার বোধ হয় এইগুলো নিয়ে ভেতরে ভেতরে মা গুমড়োচ্ছে, তাই বোধ হয় মা ঘুমোতে পারছে না, খেতে পারছে না, এরকম একটা। তো আমি একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিই, খুব নাম করা একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিই এবং মাকে দেখাই। তো উনি তো ওনার ট্রিটমেন্ট করেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মাকে কিছুদিনের জন্য উনি বেশ কিছু, খুব বেশি না, দু তিনটে বোধহয় ওষুধ দিয়েছিলেন, আহ যাতে এমনি জেনারেল কিছু মেডিসিন দিয়েছিলেন, যাতে মায়ের খিদে বাড়ে, মা একটু ভালো করে ঘুমোতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার নিজে চোখে এটা দেখা, আমার মা ওই ওষুধ 1 সপ্তাহ কন্টিনিউ করেছেন, তারপরেও আমার মার সিচুয়েশন সেম, না খেতে পাচ্ছে না ঘুমোতে পারছে। এইবারে আমার অবস্থা তো ওরকম চলছে। আর একটা জিনিস আমার সাথে, আর একটা জিনিস হয়, যেটা আমি ভুলে গিয়ে মাকে কিছু মানে বলিনি সেভাবে, কিন্তু আমি ফেস করছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে, আমরা যেই ঘরে ঘুমোতাম, মা আমি বোন তিনজন একটা বেডে ঘুমোচ্ছি, সেই ঘরে আমরা না ওই আড়ে ভাবে শুয়ে, বলে না ওরকম আড়ে ভাবে শুতাম। এবার আমাদের পাটা যেদিকে থাকতো সেদিকে আমাদের ডাবল জানলা ছিল, এরকম ডাবল জানলা ছিল। এবার রাত্রিবেলা স্বভাবতই বাইরের ঘরের মধ্যে ডিম লাইট জ্বালিয়ে, আর গরমের দিন আমাদের তখন এসি টেসি কিছুই ছিল না, তো জানলা খোলা রেখে মনে হচ্ছে। আর প্রচুর এয়ারি, আমাদের বাড়িটা যেখানে প্রচুর এয়ারি, কারণ আহ সোমশুভ্রদা লোকেশনটা জানেন বলে সোমশুভ্রদা বুঝতে পারবেন, যে ওইদিকে পুকুর ছিল, প্রচুর গাছপালা, তো প্রচুর হাওয়া আসতো, খুব ভালো লাগতো। এইবারে মা বলতো, মানে মা তো উসখুস উসখুস করতো, এদিক ফিরছে ওদিক ফিরছে, মানে আবার বললাম, মা ঘুমোতে পারতো না একদম, বোন ঘুমিয়ে পড়েছে। এবার আমি শুয়ে শুয়ে ফিল করতাম আমার পায়ে ঠিক পরে জানলাটা শুরু হয়েছে, মা বোনের পায়ের পরেও জানলাটা শুরু হয়েছে, কারণ দুটো ডাবল মানে দুটো জানলা, ডাবল জানলা বললাম। আমার মনে হতো জানলার পাশ দিয়ে, একটি জানলার পাশ দিয়ে যেখানে আমার পাটা সোজাসুজি, সেখানে কেউ একটা এসে দাঁড়িয়ে থাকে রাত্রিবেলা। আমি ছায়া দেখিনি কোনোদিন, ছায়া বলতে আমি কিছু দেখিনি, এক্স্যাক্টলি কোনো একজন এসে দাঁড়াচ্ছে, সেটা আমি প্রত্যেক দিন বুঝতাম। এবার দেখো, আমি মাকে সেভাবে কিছু বলতে পারছি না, কারণ মা এমনিতেই ঘুমোতে পারে না রাত্রে, মা খেতে পারে না ঠিক করে, আমি মাকে কি বলবো? এবার যেটা হয়, আমার ভয় লাগতে শুরু করে, এবং আমি এরকম হয়েছে, আমি রাত্রেবেলা ওই মানে টিউবলাইট জ্বালিয়ে শুতে শুরু করি। তো মা বলছে, মা এরকম মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেত, যে বোন তো ছোট, ও ঘুমোচ্ছে ঠিক আছে, মা বলতো যে কিরে, তুই এরকম এমনিতেই ঘুম আসে না, তার মধ্যে আর আমি কিন্তু এই ডিম লাইট জ্বালিয়ে আমিও ঘুমাই, মানে আমিও কিন্তু আলোর মধ্যে কখনো ঘুমোতে পারি না। কিন্তু মা তখন এক একদিন রেগে যেত, তুই এমনিতেই ঘুম আসে না, তার মধ্যে তুই যদি মানে টিউব লাইট জ্বালাস, তাহলে আমি কি করে ঘুমাবো? তো এটা যখন হতে থাকে তখন আম, আমি
কিছু বলিনি প্রথমে। এবার আমি শুধু বলতাম আমার ভয় লাগছে। মা বলতো ভয়টা কিসের, এখানে ভয়টা কিসের, আমি রয়েছি এখানে, একই ঘরে বোন রয়েছে, ভয়টা কিসের। কিসের ভয় সেটা তো আর বলতে পারছি না, মানে বলিনি দাদার, কারণ মা আবার ভাববে। এইবার যেটা হয়, আমি আমার সাথে এটা চলতে থাকে। এরপরে মাকে বললাম, 1 সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরেও কিছু মার পরিবর্তন ঘটে না। তো আমি তখন উম কাকে বলেছি আমি বলছি না নামটা এখানে, আমার খুব ক্লোজ একজন মানুষকে এটা জানাই যে আমাদের সাথে না এরকম হচ্ছে। তো তার একজন পরিচিত ছিলেন, যিনি কিনা এইসব ব্যাপারগুলো খুব বুঝতেন। এবার আমি আমার যে ক্লোজ মানুষটিকে জানাই, তাকে কিন্তু আমি আমার সাথে যে এই যে আমি রোজ বুঝতে পারছি রাত্রেবেলা একটা এসে কেউ দাঁড়িয়ে থাকে যেন ওই জানলার কাছে, বা আমি যদি একটু পাটা নড়াচড়া করতাম, হ্যাঁ তখন মনে হতো একটু সরে দাঁড়াতো, আবার এসে দাঁড়াচ্ছে, মানে আমি বুঝতে পারতাম এটা। তো এই এই ঘটনাটা আমি তাকে বলিনি, মানে এটা বোধহয় আমি ভুলেই গিয়েছিলাম তাই বলি, বুঝেছো? কিন্তু আমরা যে খাওয়া দাওয়া করতে পারছি না, মা খাওয়া দাওয়া করতে পারছে না, মা ঘুমোতে পারছে না, মাকে সাইকোলজিস্ট দেখানো হয়েছে, তারপর তার ওষুধ খাওয়ার পরও হচ্ছে না, এই কথাগুলো আমি জানিয়েছিলাম। তো তখন সে, তার যে চেনা জানা যে মানুষটি ছিলেন যিনি এই ব্যাপারগুলো দেখতেন, তাকে উনি জানান এবং তিনি বলেন যে ঠিক আছে, আমি এখানে আমি যাব, গিয়ে দেখবো কি ব্যাপার। তো তিনি আসেন, আসার পরে মাকে দেখেন, দেখে, আর উনি বাবা লোকনাথের ভক্ত ছিলেন, এবং বাবা লোকনাথেরই কোনো একই কিছু মানে বলে না যে বাবা মানে এরকম গুরুদেবদের কাছ থেকে অনেকে অনেক রকম ভাবে আশীর্বাদ ধন্য হন, মানে তাদের আশীর্বাদ নিয়েই অনেকে অনেক রকম কাজকর্ম মানুষের ভালোর জন্য করে থাকেন। তো উনি সেই রকমই একজন ছিলেন, একজন মহিলা ছিলেন। তো উনি বাবা লোকনাথের ভক্ত ছিলেন, আমার এইটুকু মনে আছে। তা উনি এসে বলেন যে ওষুধ খেয়ে তো কিছু হবে না, কারণ ডাক্তারের ওষুধে তোমার কিছু হবে না, কারণ তোমার তো সেরকম কিছু হয়নি আসলে। তো বলে উনি আমাকে 1 গ্লাস জল আনতে বলেন, আমি 1 গ্লাস জল আনি, আমি জলটা দিই। ওনার কাছে বাবা লোকনাথের একটা লকেট ছিল, উনি লকেটটা জলের মধ্যে দেন, আমার চোখের সামনে জলের মধ্যে দেন, কিছু একটা মন্ত্রতন্ত্র বলেন, সেটা আমি জানি না কি মন্ত্র বলেন, করে লকেটটা তুলে মাকে বলেন যে তুমি জলটা খাও। আমার মা জলটা খেলো। খাওয়ার পরে উনি বললেন কেমন লাগছে। মা বললো আমার মনে হলো আমার শরীরের ভেতর থেকে কি যেন একটা নেমে গেল। ঠিক আছে, এবারে উনি তখন জিজ্ঞেস করেন, উনি যখন এসছেন আমাদের বাড়িতে তখন কিন্তু সন্ধেবেলা উনি এসেছেন। উনি আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমাদের বাড়িতে তো ঢুকতে গিয়ে দেখলাম, আমি অন্ধকারে অবশ্য খুব একটা বুঝতে পারিনি, তবে মনে হলো তোমাদের বাড়িতে ঢুকতে গিয়ে তোমাদের বাড়িতে তো অনেক গাছপালা আছে। তো আমরা বলছি হ্যাঁ আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে, নারকেল গাছ সব থেকে বেশি, আরো অনেক গাছ টাছ আছে, ফুলের গাছ ফলের গাছ। তখন উনি বলেন যে আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো তোমাদের বাড়িতে কোনো গাছ কি এরকম আছে যে গাছটা তোমরা দেখছো যে শুকিয়ে যাচ্ছে? তো আমরা তখন বলছি গাছ, হ্যাঁ একটা গাছ আছে, এবং আমি আর আমার মা নোটিস করেছিলাম আমাদের খুব ভালো একটা পেয়ারা গাছ ছিল, যেই পেয়ারা গাছটা এতটাই আমাদের মানে একটু পেছন দিকে ছিল বাড়ির, কিন্তু ছাদে উঠলে না সেখান থেকে আমরা হাত বাড়িয়ে পেয়ারা পাড়তে পারতাম, খুব মিষ্টি ছিল পেয়ারাটা। তো আমি আর মা নোটিস করেছিলাম, এবং আমরা একটু অবাকও হয়েছিলাম যে পেয়ারা গাছ এভাবে কি করে শুকিয়ে যায়, মানে পেয়ারা গাছটা উম খুব যে মোটা ছিল তা না, মাঝারি আহ, ইয়ের পেয়ারা গাছ, আর ডালপালা যেরকম বের হয় এরকম একটা সাইড ধরে না শুকোচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল, মানে ওই সাইডের পুরো মানে কাণ্ড টান্ড সবকিছু ডালপালা সব শুকিয়ে গেছিল, আর আর একটা সাইড ঠিকঠাক ছিল তখন। তো মা আমাকে বলতো যে এই সাইডটাও দেখবি নষ্ট হয়ে যাবে, কি করে যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা, এত ভালো একটা গাছ। এটা আমি আর মা জানতাম, আর কিন্তু কেউ এটা জানতো না, কারণ গাছটা ছিল আমাদের বাড়ির একটু পেছন দিকে, সহজে মানুষের চোখে পড়ার নয়। আর ওই ভদ্রমহিলা যখন এসেছেন আমাদের বাড়িতে সন্ধেবেলা, তখন উনি ঢোকার মুখে আশেপাশে যা গাছপালা দেখেছেন ওনার তো জানার কথাই নয়।
তো তখন মা আর আমি বলি যে হ্যাঁ একটা পেয়ারা গাছ এরকম ব্যাপার আছে। তখন উনি বলেন যে উম, তোমাকে তো বান মারা হয়েছে। আম, তো ওই কারণে ওই গাছ যত শুকোবে তুমিও ততটাই শুকিয়ে যাবে আস্তে আস্তে। আমি জানি না তোমরা এর আগে এরকম কোনো ঘটনা কোনোদিন শুনেছো কিনা। আমি তার আগে কোনোদিন মানে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনেছি, কিন্তু এইরকম ভাবে একটি গাছের সাথে একটি মানুষের জীবন বাঁধা বা প্রাণ বাঁধা আমার জীবনে দেখা এরকম একটি প্রথম ঘটনা। আমি তো মানে বিশ্বাস করব না কি বলবো বুঝতে পারছিলাম না। আমি ওনাকে বললাম যে এরকম হয় নাকি, মানে মা, আমার মার সঙ্গে ওই গাছের কি সম্পর্ক। বলছে হ্যাঁ এটা হয়। আমি এখন যা যা করে দিয়ে যাচ্ছি তারপরে হয়তো আর কিছু হবে না আশা করি। তবে তোমার মাকে ওষুধ খাইয়ে কোনো লাভ নেই, কারণ দেখলে দেখ। আমি বললাম যে হ্যাঁ 1 সপ্তাহ ধরে মা ওষুধ খাচ্ছে তো আহ আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। বলছে দেখতে পাবেও না, কারণ এটা ডাক্তারের কর্ম তো নয়, কারণ ওনার শারীরিক ভাবে নিজের ভেতর থেকে ওনার কোনো সমস্যা হয়নি, ডাক্তারের ওষুধে কি হবে। তো এই তো গেল। তা আমি জিজ্ঞেস করছি ওনাকে বারবার যে মা এবার ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে পারবে তো, হ্যান ত্যান। তো উনি বলছেন হ্যাঁ দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো মা বলছে হ্যাঁ আমার বড় মেয়েরও তো এরকম অবস্থা, খেতে টেতে পাচ্ছে না। তো সাথে সাথে উনি বলেন আমার দিকে তাকিয়ে, তুমি কি ভয় ঠয় পাচ্ছো? ডাইরেক্ট। আচ্ছা আমি কিন্তু এই কথা না আমার মাকে বলেছি, না আমার যে ক্লোজ মানুষটি ছিলেন তাকে বলেছি, আমি কিন্তু কাউকে বলিনি এ কথা। উনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি কি ভয় ঠয় পাচ্ছো? আমি তো অবাক হয়ে গেছি, মানে আমি তো এই কথা কাউকেই বলিনি। তো আমি তখন বললাম হ্যাঁ এরকম এরকম ব্যাপার রোজ হচ্ছে। তখন মা বলছে হ্যাঁ ও কিন্তু প্রায় দিনই আজকাল এরকম লাইট জ্বালায়, আমাকে কিছু বলেও না তো। উম, এই যে ঘটনা তো আমি জানি না। তখন উনি বলেন যে যে করেছে সে তোমার নেচারটা জানে, যে তুমি ভীতু মানুষ। ওই যে সেই আগের কথা পুরোনো কথা ফিরে আসছে, যে ছোট থেকে আমার গায়ে একটা তকমা লাগানো ছিল যে আমি ভীতু, এবং বাড়ির লোকরাই সেটা সব থেকে বেশি জানতো যে ও খুব ভীতু মানুষ। মানে আমাকে বলছে যে হ্যাঁ ওর ক্ষেত্রে এটা করা হয়েছে, ওকে ভয় দেখিয়ে শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছে। তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারি, তখন ওনার কাছে এই যে পাশাপাশির এত ঘটনা তখন ওনাকে আমরা বলি, তার আগে তো কিছুই বলিনি। তো তখন উনি বলেন হ্যাঁ এই তো বোঝাই তো গেল, মানে যেহেতু তোমরা প্রতিবাদ করছো, তোমাদের ছোট মেয়েটাকে ওরা ছেড়ে দিয়েছে, তো যেহেতু তোমরা প্রতিবাদ করেছো সেই কারণে তোমাদের দুজনের ওপরেই এটা করেছে, তোমাকে অন্যভাবে শেষ করার চেষ্টা করছে, তোমার বড় মেয়েকে অন্যভাবে শেষ করার চেষ্টা করছে। এইবার যেটা হয় সেটা উনি বলেন যে তোমরা লক্ষ্য করবে ওরা মঙ্গলবার শনিবার করে কোথাও একটা যায়, এবং অনেকক্ষণের জন্য ওরা থাকে না। এটা তোমরা লক্ষ্য করবে, তোমরা দেখতে পাবে যে আমার কথাটা ঠিক। এবং উনি বলেন দেখো আমি তো যা করে, তো মা জিজ্ঞেস করে যে আমার বড় মেয়েকে তাহলে একটু কিছু করে দিন, কারণ ও তো এমনিতেই ভীতু মানুষ, মানে ওই স্ট্যাম্প আমার গায়ে ভীতু মানুষ, ও তো এমনিতেই ভীতু মানুষ। হ্যাঁ ও এরকম ভাবে ভয় পাচ্ছে। বলছে ওর ঘটনাটা তো একটুতে কিছু হবে না, ওকে তো সাংঘাতিক করেছে, এটার জন্য আজকে আমি কিছু করতে পারবো না। তবে আমাকে বোধহয় বলেছিলেন যে ঠাকুরের ফটো টটো সঙ্গে রাখতে, বলছে ওটা অন্যদিন করতে হবে। মানে কিছু একটা অমাবস্যা বা এরকম দিন দেখে উনি বলেন আমি অমুক দিন আসবো, এসে আমি যা যা বলবো সেটা করতে হবে। ভালো কথা। আহ উনি যথারীতি নির্ধারিত দিনে আসেন, এবং উনি বলেন আমার এখনো মনে আছে 4টে পেরেক, নতুন 4টে পেরেক উনি কি করেছিলেন ওটার মধ্যে আমরা জানি না। আমার যে খুব ক্লোজ যে মানুষটি ছিলেন সাথে, তাকে বলেন যে তুমি যাও তোমার দ্বারাই হবে, তুমি বাড়ির 4 কোণে, মানে 4টে কোণ হয়তো বাড়ির 4 কোণে 4টে পেরেক পুঁতে দিয়ে আসবে, এবং পেরেকের সঙ্গে আরো কিছু বোধহয় ছিল, উনি দিয়েছিলেন, আমার এখন আর এতদিন পরে মনে নেই। লাল শালু কাপড়ে মোড়া কিছু ছিল পেরেকের সাথে। বলছে দেখো তোমাকে আগে থেকেই বলে রাখছি তুমি কিন্তু
যখন ওইগুলো পুঁতবে আর তোমাকে একাই যেতে হবে। আমি বলেছিলাম আমি সাথে যাই, বললো না সাথে কেউ গেলে হবে না, তুমি তো যাবেই না। হ্যাঁ, আমাকে একেবারেই বারণ করলো, তুমি তো যাবেই না। আর ওটা পুঁততে হবে কিন্তু ঠিক ওই সন্ধে হলো সবে, ঠিক ওই সময়টাতে উনি সময় বলে দিয়েছেন যে এই সময়ের মধ্যে তোমাকে গিয়ে পুঁতে আসতে হবে। মানে উনি আমাদের বাড়িতে প্রেজেন্ট আছেন, আর ওনাকে যাকে দিয়েছে আর কি পোতার জন্য বলেছে এরকম 4টে জায়গায় 4 কোনায় পুঁতে আসতে হবে। যত তুমি ওটা একটা করে পুঁতবে এবং এগোবে, তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারবে এবং ভয় পেলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেকটা কোনায় গিয়ে পেরেক পুঁতে, পেরেকের সঙ্গে যা ছিল প্রত্যেকটা কোনায় ওগুলো পুঁতে পুঁতে একদম পেছনে ফিরবে না, যাই হয়ে যাক। যতই তোমার, যদি তোমার ভয়ও লাগে কিছু লাগে, আর যিনি গিয়েছিলেন তার কোনো ভয় ডর নেই প্রাণে। হ্যাঁ, বলছে তুমি পেছনে ফিরবে না, তুমি প্রত্যেকটা কোনায় ওগুলো পুঁতে দিয়ে একদম মানে পেছনে ঘুরে আসবে না, করে দিয়ে পুরো আবার রাউন্ড কেটে এসে উপরে আসবে। তো সে যায়, গিয়ে সে যখন করে, আর আমি খুব চিন্তায় থাকি যে এরকম উনি বলে দিয়েছেন। আর উনি যখন চলে যান তখন আমাকে বলে যে ওপরে আসলে, ওই যে আর কি ঘুরতে গিয়েছিল তার কথা বলে যে উপরে আসলে ওকে জল দিও, একটু জল খেতে দিও। আমি জল টল নিয়ে দাঁড়িয়ে আছি, এবার দেখছি কখন আসবে কখন আসবে এরকম ভাবছি। যখন ওপরে এলো, আমরা সবাই দেখছি, আমি আমার মা ভদ্রমহিলা সবাই দেখছি, সে না পুরো দরদর করে ঘামছে, মানে একদম দরদর করে ঘামছে। এটা দেখো গরমের দিন ছিল, এটা এই কথা সত্যি, কিন্তু ওইটুকু কাজের জন্য ওভাবে করে যা চলে আসা, এত ঘামার কথা না। আসার পর আমি তো সাথে সাথে জিজ্ঞেস করছি যে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিছু হয়েছে কিনা। তো সে কোনো কথাই বলেনি, সে জলটা খায়, জল টল খেয়ে তারপরে উনি মানে কিছুই বলেন, কিছুই বলে না। ওই ভদ্রমহিলা অনেকবার জিজ্ঞেস করছে যে কি প্রবলেম হয়েছে, না কিছুই বলেনি সামনে। তো আমাকে তখন ভদ্রমহিলা আমাদেরকে জানান যে এবার আশা করি আর কিছু হবে না, তুমি আর ভয় টয় পাবে না, সব নর্মাল হয়ে যাবে। পরে আমাকে সে জানায় যে পেরেক পুঁততে গিয়েছিল, বলছে আমি একটা করে পেরেক পুঁতছি আর যেই এগোচ্ছি আমার মনে হচ্ছে আমাকে পেছন থেকে কেউ টানছে। হ্যাঁ, পেছন থেকে কেউ টানছে, মানে ভাবো সিচুয়েশনটা। তো যাই হোক, এত কিছুর পরেও সে করে এসেছে। বলছে আমাকে যদি এই ভদ্রমহিলা আগে থেকে না বলে দিতেন যে পেছনে তাকাবে না, তাকাতে পারবে না, এই নিয়মগুলো যদি উনি বলে না দিতেন তাহলে হয়তো আমি পেছন ফিরে তাকাতাম। কারণ টান একটা, মানে কেউ ধরে টানছে সেটা ফিল করছে না, কিন্তু পেছন থেকে যেন একটা টান। হ্যাঁ, তো এরপরে যে যেটা হয়, আমরা কিন্তু আমি আর মা নোটিস করতে থাকি। আর আমি তো আর বাড়িতে থাকতাম না সবসময়, কিন্তু মা নোটিস করেছিল ভালো করে যে সত্যি সত্যি ওরা মঙ্গলবার শনিবার করে থাকে না, অনেকক্ষণের জন্য চলে যায় কোথাও, আহ এরকম একটা বিষয়। আর আমাদের খাওয়া দাওয়া, মার ঘুম, এগুলো সব নর্মাল হয়ে যায়। আর আমি কিন্তু ভয় পাওয়াটা একদমই, মানে আমার ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। ওই যে ফিলিং একটা যে কেউ এসে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি, আমি আর কাউকে দেখতে পেতাম না। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে ওই যে পেয়ারা গাছ, ভাবো তোমরা শুধু, যেটা কিনা অর্ধেকটা পুরোপুরি, মানে পেয়ারা গাছের পুরো অর্ধেক অংশ পুরো একদম শুকিয়ে গিয়েছিল। আমরা তো ভেবেছিলাম, মা তো তাই বলেছিল যে বাকি অর্ধেকটাও দেখবি শুকিয়ে যাবে, কখনো একটা গাছের একটা সাইড শুকিয়ে গেল বাকি গাছটা আছে এরকম তো হতে পারে না। বা কিছু মনে হয় পোকার ইনফেকশন হয়েছে বা কিছু, কিন্তু কোনো পোকা টোকা আমরা দেখতে পেতাম না। হ্যাঁ, বাকি দিকটা কিন্তু নর্মাল। দেখবি এই গাছটা পুরোটাই মানে নষ্ট হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম ওই বাকি যে গাছের যে মানে বাকি অংশটা, ওটা মানে যতদিন ওটাকে নিজের থেকে কিছু করা হয়নি, কারণ অনেক দিন পরে না ওইটা একটু ইয়ে হয়ে গেছে, মানে অনেক বছর পরে ওটা ওই অর্ধেকটা মতো ছিল, তো সেটা থেকে থেকে অনেক বছর পরে ওটা নষ্ট হয়ে যায়। কিন্তু ওটা কিন্তু ওই অর্ধেক অবস্থাতেই ওই অর্ধেক গাছেই ফল দিয়েছিল, মানে থেকে গিয়েছিল অনেক বছর। তো আমাদের আমার জীবনে মানে প্রথম আমি এরকম একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা প্রত্যক্ষ করি নিজের ক্ষেত্রে, এবং তখন থেকে না আমি বিশ্বাস করা শুরু করি যে মানে মনে প্রাণে যে হ্যাঁ এটা হয়। দাদুর কাছে শুনতাম ঠিক আছে, কিন্তু নিজেদের জীবনেও এরকম হবে এরকমটা তখনও ভাবিনি।
পরে দাদুকে, দাদু তো তখন দাদু দিদি আসা যাওয়া করতোই, তো দাদুকে বলাতে দাদু বললো দেখ এরকম। যাই হোক, এটা একটা ঘটনা। তো আমি তো জানি না তোমাদের কেমন লাগছে। আমি দেখছি 14 জন দেখছে আমাকে এই মুহূর্তে, শুনছে, কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে। একটা কমেন্টও আসছে না, খুব রাগ হচ্ছে আমার। আচ্ছা, এই তো আমার জীবনের দুটো ঘটনা তোমাদেরকে বললাম। আহ এইবার একটা ঘটনা বলি যেটা আমার জীবনের সাথে কোনোভাবেই জড়িত নয়, কিন্তু আমি এই ঘটনাটা, আমাকে এই ফেসবুকের থেকেই আমার সঙ্গে বন্ধুত্ব হয় এমন একজনের কাছ থেকে আমার ঘটনাটা শোনা। এবং সেটা একদম আম, কোন সময়কার জানো তো? ঠিক ওই আহ কি বলবো, করোনা পরবর্তী সময় আমি শুনেছিলাম। ঘটনাটা ঘটে গিয়েছিল তার জীবনে করোনার আগে। হ্যাঁ, করোনার আগে তার জীবনে ঘটনাটা ঘটে গিয়েছিল, আমি শুনি তার কাছে করোনা পরবর্তী পিরিয়ডে। এবং পরে, আমি জানি না তোমরা আমার এই ঘটনাটা শুনতে শুনতে, আমি যেটা এখন বলতে চলেছি সেটা শুনতে শুনতে তোমরা যদি আহ মানে, আমাদের তো এখন ইউটিউবে প্রচুর পডকাস্ট হয়, অনেকে খুব সুন্দর সুন্দর পডকাস্ট করেন, সেখানে তোমরা যদি এরকম কোনো ঘটনার সাথে মিল পাও, পেলেও কিন্তু পেতে পারো। কারণ আমাকে, যার সাথে যার জীবনের ঘটনাটি ঘটেছে, তিনি একটি ইউটিউব চ্যানেলেই একজনের পডকাস্টে এই ঘটনাটা শেয়ার করেছিলেন। মানে ওভার দ্য ফোন শেয়ার করে না, মানে সামনে এসে বসে শেয়ার করেনি, কারণ উনি বিদেশে থাকেন। উনি ওভার দ্য ফোন শেয়ার করেছিলেন। আহ মানে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিলেন, বা ওভার দ্য ফোন যেরকম আমরা গল্প করতে করতে বলি ওরকম। তো আহ, ঘটনার মিল পেলেও কিন্তু পেতে পারো। তবে যদি ঘটনার মিল না পাও, তাহলে ওয়েল অ্যান্ড গুড, যে তোমরা নতুন একটি ঘটনা শুনতে চলেছো। সেটা হচ্ছে ঘটনাটা সুইডেনের ঘটনা। এবার আমি কখনো সুইডেন যাইনি, কিন্তু আমি তার কাছে যতটা শুনেছিলাম যে সুইডেনের, উনি না কয়েকটা জায়গার নাম বলেছিলেন, কিন্তু বিদেশের জায়গার নামগুলো তো আমরা খুব একটা বলতে অভ্যস্ত নেই, কাজেই অতটা মনে থাকে না। হ্যাঁ, তাই আমি মানে অনিচ্ছাকৃত ভাবেই বলতে পারবো না নামগুলো। কিন্তু উনি বলেছিলেন নামগুলো, যে আমি যদি কখনো কোথাও শেয়ার করি আমি চাইলে বলতে পারি। কিন্তু এটা তোমাদেরও দুর্ভাগ্য যে আমার মাথায় অতটা থাকছে না, বুঝেছো? নামটা বলতে পারছি না জায়গার। উনি সুইডেনের একটি জায়গায় থাকতেন, উনি আর ওনার হাজবেন্ড। এবারে ওনারা প্ল্যান করেন ওনাদের বিবাহ বার্ষিকীটা খুব সুন্দরভাবে ওনারা সেলিব্রেট করবেন। কারণ আহ সবসময় তো অতটা সময় পাওয়া যায় না ঘুরতে বেড়াতে বেরোনোর, তো ওনারা ঠিক করেছিলেন যে ঠিক আছে, আমরা আহ ওখানে, তোমাদের এটা জানা আছে কিনা আমি জানি না, ওখানে আমিও ওনার কাছে এই ঘটনাটা শোনার সময় না, উম, প্রথম জানলাম যে ওখানে এই ধরনের একটা সিস্টেম আছে। পরবর্তীকালে আর অনেকের কাছে শুনেছি অবশ্য। সেটা হচ্ছে, ওনার কাছে আমি প্রথম জানলাম যে ওখানে এরকম আহ মানে, ধরো শহরতলি বলতে যা বোঝায় আমাদের এখানে, ওখানেও তো সেরকম আছে, যে যেটাকে ওনারা বলেন ভিলেজ। কিন্তু আহ, বিদেশের ভিলেজ ঠিক ভিলেজ নয়, মানে আমরা ভিলেজ বলতে যা বুঝি সেরকম নয়। তবে সেখানে মেইনলি যেটা হয় ওনার কথা অনুযায়ী, সেখানে যাদের বাড়ি থাকে, বাড়ির সংলগ্ন নানা রকমের না বাগান থাকে, মানে ফলের বাগান থাকে, বুঝেছো? এবং সেখানে এবং অনেক অনেকটা জায়গা জুড়ে ফলের বাগান থাকে, মানে সেই ফল ওনারা ওই বিক্রি করে বিজনেস করেন, বুঝেছো? তার মানে কতটা জায়গা থাকে ভাবো। তারপরে ওখানে তো এরকমও সিস্টেম আছে যে যেটা যেই মরশুমের ফল, সেই সময় তুমি যদি ধরো আহ শহর থেকে আসছো, এসে যার বাগান, আহ তার কাছ থেকে একটা বাস্কেট নিলে, নিয়ে সেই ফলের বাগানে ঢুকলে, তুমি যতটা ফল নিলে তাকে গিয়ে দেখালে যে আমি এতটা ফল নিয়েছি, সেই হিসেবে তাকে পে করলে, এবং নিজে হাতে ফল তুলে বাগান থেকে কিনে আনতে পারলে, এরকম একটা ব্যাপার ওদের ওখানে থাকে। আর যেটা ওখানে থাকে ওই শহরতলিগুলোতে, সেটা হচ্ছে ধরো আমার একটা বাড়ি, হ্যাঁ, আমার নিজের একটা বাড়ি আছে। আমার এই বাড়িরই কোনো একটা অংশ আমি রেন্টে দিই। কিরকম রেন্টে দিই?
অনেক দিনের জন্য না, মানে ধরো 2 দিনের জন্য কি 3 দিনের জন্য, ওই হয় না যে আমরা 2-3 দিনের জন্য কোথাও ঘুরে আসতে গেলাম, ওই পারপাসে ওনারা রেন্টে দেন। আবার আহ, মানে এইটা কিন্তু ওই শহরতলিতে সুইডেন শুধু নয়, আমি পরবর্তীকালে এরকম আমি আমেরিকাতেও শুনেছি এরকম আছে, আরো অন্যান্য অনেক জায়গাতে আমি শুনেছি এরকম আছে, ওইখানে এরকম হয় মানে আউটস্কার্টে এরকম থাকে। হুম। যে মানে কিরকম বলো তো, সেই যেই জায়গাটা ভাড়া দেওয়া হয়, বাড়ির যে অংশটা ভাড়া দেওয়া হয়, সেখানে না পুরো আলাদা একটা সেট আপ থাকে, যেটা আমি বলতে চাইছি, মানে বলতে গিয়ে ভুলে যাচ্ছি, পুরো আলাদা সেট আপ থাকে। মানে তোমাকে যতদিনের জন্য এটা ভাড়া দেওয়া হলো, রেন্টে দেওয়া হলো, ততদিনের জন্য ফুল সেট আপটা তোমার, মানে তুমি ঢুকে খাট বিছানা সোফা যেরকম আমরা হোটেলে পাই সবটাই পাচ্ছি, ইনক্লুডিং কিচেন। বুঝতে পেরেছো? ইনক্লুডিং কিচেন, মানে কিচেনে বাসনপত্র, রান্না করবার জায়গা, ফ্রিজ, মানে এভরিথিং আছে। শুধু তোমাকে যেটা করতে হবে, তুমি যদি নিজে রান্না করে খেতে চাও, তাহলে তোমাকে ওই কাঁচা জিনিসগুলো ক্যারি করতে হবে। ঠিক আছে? ক্যারি করে আনতে হবে, এনে তুমি রান্না বান্না করে খেলে। ওনারা কিন্তু ওই ওই বাড়িটুকুই, মানে বাড়ির ওই অংশটুকুই প্রোভাইড করবেন তোমাকে। ওনারা কিন্তু ওই আমরা যেরকম হোমস্টে টোমস্টেতে গেলে যেরকম খাবারটাও সঙ্গে পাই, সেটা কিন্তু ওনারা প্রোভাইড করবেন না, সেটা তোমাকে নিজেরটা নিজেকে অ্যারেঞ্জ করতে হবে, এরকম একটা সিস্টেম। তো ওই ভদ্রমহিলা, আমার সঙ্গে এই ভদ্রমহিলারই কথা হয়, এবং আমি কথা কথা জানতে পারি আমার থেকে একটু ছোটই হবে বয়সে। তো আহ, ওরা না হাজবেন্ড ওয়াইফ প্ল্যান করে যে আমরা আমাদের মানে ওদের যে অ্যানিভার্সারিটা ছিল, ওয়েডিং অ্যানিভার্সারিটা ছিল, ওই ওয়েডিং অ্যানিভার্সারিটাকে পেঁচিয়ে ওরা এরকম একটা যাবে 2-3 দিনের একটা, এই 3 দিনের মতো একটা ট্রিপে। এবং ওরা না অনেক আগে থেকে এটা প্ল্যান প্ল্যান করে যে কোথায় এরকম আছে, ওরা একটা আউটস্কার্ট এরকম একটি খুঁজে খুঁজে যায়, এবং ওরা নিজেদের গাড়ি নিয়ে যায়। গাড়িতে ওরা ওই কাঁচা জিনিসপত্র যেগুলো ওরা গিয়ে টুকটাক রান্না টান্না করবে এরকম যায়। এবং আমাকে ও বলে যে আমরা মানে ধরো চিকেনের কিছু প্রিপারেশন, অনেক কিছু প্রিপারেশন আছে না, যে আমরা একটু ম্যারিনেট ট্যারিনেট করে রাখি, ওরকম জিনিস ওরা ক্যারি করে। হ্যাঁ, বলে যে ওখানে গিয়ে আর বেশি কাজ টাজ করবো না, এইভাবে আমি বেশ কিছু চিকেনের প্রিপারেশন বেশ ভালো করে ম্যারিনেট ট্যারিনেট করেও নিয়ে যাই। যে ওখানে গিয়ে শুধু হয়তো সেটা ওভেনে দিতে হবে। এই প্রথম আমি একটা কমেন্ট দেখতে পেলাম, তাই আমি মাঝখানে থামিয়ে না কমেন্টটা একটু পড়ে নিচ্ছি। হ্যাঁ, এতক্ষণ আমার খুব অসহ্য লাগছিল। এবং ফার্স্ট কমেন্ট আমি যার দেখতে পাই, উনি হচ্ছেন তাপসীদি। তাপসীদি বলছেন, সোনালি তুমি এখনো খুব মিষ্টি আর বাচ্চা মেয়ে আছো। থ্যাংক ইউ। আমাকে দেখে আমার বয়স বোঝা যায় না। হ্যাঁ, যাই হোক, যতদিন না বোঝা যায় ততদিনই ভালো। বুড়ো হতে কার ভালো লাগে বলো তো? আমার তো খুব বিরক্ত লাগে। যখন একবার করে জন্মদিন আসে, আমার কি মন খারাপ হয়ে যায়, ইস বুড়ি হয়ে যাচ্ছি এরকম একটা ভেবে। ছেলে তো ডাকেই, ছেলে তো বুড়িই ডাকে। ছেলে জানে আমার বয়সটা কত, বুড়িই ডাকে আমাকে। না, আমার বুড়ি হতে একটু ইচ্ছে করে না, তাই এরকম যখন কেউ বলে আমার দারুণ লাগে, যে একটু আমাকে দেখে ঠিক বোঝা যাচ্ছে না বয়সটা। তো যাই হোক, এবার যেটা হয়, ওরা যায়। হ্যাঁ, এবার গিয়ে যেটা ওরা আবিষ্কার করে সেটা হচ্ছে, ওরা তো ভেবেছিল যেরকম আমি তোমাদের বললাম, মানে বাড়ির একটা অংশ এরকম ভাড়া দেওয়া হয়, কিন্তু ওরা ওখানে গিয়ে দেখে যে যার প্রপার্টি, সে ওখানে থাকে না। বুঝেছো? মানে সে ওই প্রপার্টিটার মধ্যে থাকে না, কিন্তু ওই এলাকাতেই থাকে। মানে ওই যে প্রপার্টিটা ওদের ওই রেন্টে দিয়েছে, আহ সুদীপ্তা ভট্টাচার্য হাসছে, হা হা করে হাসছে, হয়তো আমার কমেন্টেই হাসছে। যাই হোক, তো এবার ওরা দেখে যে ওই মানে ধরো ওদের এই প্রপার্টিটাতে থাকতে দেওয়া যায়, ধরো এটা বাড়ি, গেটটা থেকে বেরোলে বেরিয়ে সামনে যে বাগানটা দেখা যাচ্ছে, কি একটা ফলের বাগান ছিল ওখানে, আমি ফলটার নাম ভুলে গেছি। চেরি হতে পারে, কমলা লেবু হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে, আমি ঠিক জানি না কি, মনে নেই আসলে। কিন্তু ওই বাড়িটা থেকে বেরিয়ে সামনে, মানে যেই ভদ্রলোকের প্রপার্টিতে ওনারা আছেন তাদেরই বিশাল বাগান। এবং সেই বাগানটা ধরে হেঁটে হেঁটে যেতে যেতে, বেশ আমি বললাম বাগানটা অনেক অংশ, মানে অনেকটা অংশ জুড়ে ওই ওখানকার বাগানগুলো হয়, ফলের বাগানগুলো। ওই অংশ ধরে যেতে যেতেই না একটা একটু বাঁক নিয়ে ওনারা ওই ওই যে ফলের বাগানের সাথে একটা বাড়ি আছে, সেখানে ওনারা থাকে।
বুঝতে পেরেছো? মানে ওই ওই এলাকার মধ্যে, এবং ওখানে ওরা বলে যে ওখানে জানো তো এরকম অনেক প্রপার্টি আছে দেখলাম, অনেকেরই ওই নিজেদের প্রপার্টির মধ্যেই ওনারা রেন্ট দেন, আবার অনেকেরই ওখানে আছে দেখলাম যে নিজের প্রপার্টির থেকে, নিজেরা যেখানে থাকেন তার থেকে একটু দূরে আহ রেন্টেড আর কি দিচ্ছে। এই হলো ঘটনা। ওরা যখন ওই ভদ্রলোকের কাছে যান, গিয়ে ওই রেন্টের যে আহ মানে বাড়িটা ছিল সেটার চাবি টাবি নিয়ে আসে, এসে ওরা ঢোকে, ঢুকে ও বলে যে আমার প্রথম আহ ইয়েটা ভীষণ ভালো, মানে এত সুন্দর সুন্দর সাজানো, মানে চারদিকে বাগান, তারপরে তোমার কি বলবো, মানে একটা কুয়ো আছে সাইডে, মানে একটু পেছন দিক ঘেঁষা করে একটা কুয়ো আছে, চারদিকে বাগান আছে। আহ মানে আমি দেখতে দেখতে ঢুকছি, বেশ ভাল লাগছে। খানিকটা গিয়ে আমার একটু অড লাগে একটা জিনিস, বললো আমার ভয় লাগেনি কিন্তু একটু অড লাগে। কি জিনিসটা তোমাদের বলি, ওই ইয়েগুলো হয় না, হসপিটালের বেড গুলো হয় না, মানে আগেকার দিনের একটু পুরোনো হসপিটালের বেড গুলো কেমন হতো একটু ভেবে দেখো তোমরা, রড দেওয়া, রডের, মানে পুরো আয়রনের রড, আয়রনের বেড গুলো, সেটার যেরকম একটা স্ট্রাকচার হয়, ঠিক আমি যদি খুব ভুল না করি, বাঁ হাতে, মানে ওরা ঢুকছে তার বাঁ হাতে, মানে ও তো দেখছে ফুলের গাছ, দেখতে দেখতেও নোটিস করে যে ফুলের গাছ তো ঠিক আছে, কিন্তু ওইরকম একটা বেড, আগেকার দিনের হসপিটালের যে বেড গুলো হতো ওরকম একটা বেড, সেই বেডের মধ্যে মাটি ফাটি দেওয়া, মানে বেড মানে কি, বেড মানে তোষক ফোষক নিয়ে তো বেড নয়, বেডের স্ট্রাকচারটা, তার মধ্যে মাটি ফাটি দিয়ে সেখানে গাছ, ভাবো, ফুলের গাছ, যেন ওই বেডটার, মানে বেডটা ওখানে রাখা হয়েছে তার মধ্যে মাটি ফাটি করে ফুলের গাছ জন্মেছে, ব্যাপারটা দেখতে এরকম। তো ভালো কথা। আচ্ছা, দর্শক বা শ্রোতা যাই বলো, কমে যাচ্ছে কেন? 10 জন এসে দাঁড়িয়েছে আজকে, সন্ধ্যা নেই বলে একদম কারোর ভাল লাগছে না। যাই হোক, চেনা মানুষ অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু যারা চলে যাচ্ছ কেন যাচ্ছ? আচ্ছা, এবার যেটা হয়, ও ওটা দেখতে পায়, তা ঠিক আছে চলো, ঢুকে ঢুকে সব দেখে টেকে নিচ্ছে যে সব ফেসিলিটিস গুলো আছে কিনা, যেমন যেমন বলা হয়েছিল, তো বললো সবই ছিল, ফ্রিজার, হ্যান ত্যান, কিচেনে যা যা দরকার সব ছিল। আহ তারপরে নোটিস করে যে একটা বহু পুরনো একটা পুতুল, হ্যাঁ, উম দীপান্বিতাদি বলছে, হ্যাঁ রে ঠিক বলেছিস, এই ঘটনাটা একটা পপুলার ঘোস্ট স্টোরি, নামটা ইচ্ছে করেই বললাম না, সেই পডকাস্টটা শুনেছি, হ্যাঁ, আমাকেও বলেছিল, আমাকেও বলেছিল, আমারও সেটাতে নামটার মনে নেই, সেই পডকাস্টের নামটার মনে নেই, মানে মনে থাকলেও বলতাম না, কিন্তু ও বলেছিল যে আমি একমাত্র ওইখানেই বলেছি, ও ওইখানেই বলেছে, আর কোথাও বলেনি, ওর সময়ও হয় না, ও তো থাকেই বিদেশে, আর আমার সাথে শেয়ার করেছিল। তো আমি আবার সেখানে গিয়ে শুনিনি, আমি ওর কাছেই শুনেছিলাম। তো মধুরিমা বলছেন অদ্ভুত, হ্যাঁ অদ্ভুতই, ওই মানে বেডটার কথা বলছে তো, মানে বেডের স্ট্রাকচারের মধ্যে ফুল গাছ, হ্যাঁ। দীপান্বিতা বলছে খুব খুব ভয়ঙ্কর, হ্যাঁ সত্যি ভয়ঙ্কর, আমরা আছি, এনজয় করছি, জয়িতাদি বলছেন। মধুরিমা বলছে কন্টিনিউ ডিয়ার, ভালোই লাগছে শুনতে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে ওটা খুব একটা পুরনো পুতুল দেখতে পায়। এবার দীপান্বিতা দি, তুমি যখন জানো ঘটনাটা তুমি কিন্তু পরে বললো, হ্যাঁ, যে আমি ঠিক ঠিক বললাম কিনা, কারণ বুঝতেই পারলে আমি করোনার পরবর্তীকালে শুনেছিলাম, মানে সেটা বেশ কয়েক বছর হয়ে গেছে। যাই হোক, এবার ঢোকে, ঢুকে এবার দেখে যে একটা পুরনো পুতুল, তবে তোর বলা জাদু আলাদা, দীপান্বিতা দি বলেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, পুরোনো পুতুলটা দেখে ওনার একটু কিরম লাগে, মানে এত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর ইন্টেরিয়ার ছিল ভেতরটাতে, সব আধুনিক জিনিসপত্র, তার মধ্যে একটা পুরোনো পুতুল, বুঝেছো, ওই আগেকার দিনের পুরোনো পুতুলগুলো যেমন হতো সেই রকম। তো যাই হোক, উনি ইগনোর করেন, করে গিয়ে পুতুলটা আবার মানে এমনি নয়, মানে এমনি পড়ে আছে তা নয়, কিসের মধ্যে বলো তো, সেই বেবি কর্ড গুলো থাকে না, ওরকম একটা বেবি কর্ড মতো আছে ছোট, তার মধ্যে পুতুলটা শোয়ানো।
তো ওর মনে হয় যে বোধহয় ওই বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা থাকতো, তো তারই হয়তো জিনিসটা এখানে রয়ে গেছে, হতেই পারে। তো যাই হোক, তো ওরা তো কর্তা গিন্নিতে বেশ এনজয় করা শুরু করে। ওরা বেশ নিজেদের মতো করে রান্না টান্না করছে, খাচ্ছে, যেই জিনিসগুলো সে সেদিন করবে না ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছে। এরকম ভাবে চলছে। তো ওরা বোধহয় বিকেল বিকেল বা দুপুর বিকেল এরকম একটা সময় পৌঁছেছিল। তো তারপর বাকি সময়টা যেভাবে নিজেদের মধ্যে স্পেন্ড করার করেছে, করে রাত্রেবেলা ওরা ঘুমোতে গেছে। এইবার যেটা হয় প্রথম রাতের ঘটনা, যে ও না আহ একটা অস্বস্তিতে ওর ঘুম ভাঙে, এবং ঘুম ভেঙেই ও যেটা দেখে, ওর হাজবেন্ড তো পাশে ঘুমোচ্ছে আর ও একটা পাশে ঘুমোচ্ছে বেডের। ওই বেডের সংলগ্ন ধরো সাইডে কি একটা দেওয়াল, ঠিক আছে, মানে ও বেড থেকে নেমে হেঁটে যেতে পারবে এইটুকু যা গ্যাপ, তার পাশে একটা দেওয়াল। ও দেখে যে ওইখানে কিছুটা দূরত্বে, মানে ওইরকম ভাবে শুয়ে আছে, এরকম ট্যাকচা করে একটু দূরত্বে একজন মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। এবং তার পোশাক আশাক খুবই ওল্ড ফ্যাশনের, ওর কথা অনুযায়ী খুবই ওল্ড ফ্যাশনের। আচ্ছা, যে বলছে আমাকে ঘটনাটা সেই কিন্তু আদ্যপান্ত বাঙালি, ঠিক আছে। তো কলকাতা থেকে বিলং করতো না ব্যাঙ্গালোর থেকে বিলং করতো, যাই হোক এরকম। তো বলছে পুরোই ওল্ড ফ্যাশনের, মানে একদম বলছে বোঝো তো এক একটা যুগের ব্যাপার থাকে, সেই যুগের মানে বেশ অনেক, মানে আমাদের মোটামুটি অন্তত না হলেও দু তিনটে জেনারেশন আগের পোশাক। হুম, ঠিক বলছিস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো বলছে আমি দেখছি, দেখছি এবার উনি তো সব মানে একটু অস্বস্তিতে ঘুমটা ভেঙেছেন, এবং উনি দেখছেন, উনি তখনও বুঝতে পারছেন না মানে দেখছি এটা কি দেখছি, কেন দেখছি, এই রকম একটা ব্যাপার। তো ও উঠে বসতে বসতেই যেন জিনিসটা ভ্যানিশ হয়ে গেল, না হেঁটে পেছনে সরে গেল, এরকম একটা ব্যাপার হলো। বলছে দেখো, এবার আমি কিন্তু বুঝতে পেরেছি যে এটা কিন্তু আমি ঠিক দেখলাম, আমি কিন্তু কিছু ভুল দেখিনি, আমার চোখের ভুল নয়, কিছু নয় বলে। তো তখনও মানে হাজবেন্ডকে একটু ইয়ে করে ডাকে, যে মানে একটু গা শিরশির করে ওঠে না ওরকম একটা দেখে। তো হাজবেন্ড ওঠে, তো বলছে কি হয়েছে, তো হাজবেন্ড কেউ সেদিন আর কিছু বলেনি তখন যে এরকম কিছু দেখেছে বা কিছু। পরের দিন ঘুম থেকে উঠে আবার বেশ ফ্রেশ একটা মর্নিং, সামনে খুব সুন্দর ভিউ আছে, একদিকে ফলের বাগান, একদিকে খুব সুন্দর ভিউ। তো যাই হোক, নিজেরা রান্না বান্না করছে, খাচ্ছে দাচ্ছে, এবং সেই দিন বোধহয় ওরা ডিসাইড করে যে ওরা ওই বাইরে, মানে বাইরেটা তো বাগান, এবং বাগানের সামনেটাতে মানে অনেকটা স্পেসিয়াস জায়গা। আহ, বোধহয় ওরা ব্যাকইয়ার্ডে গিয়েছিল, দীপান্বিতা দি আমি যদি ভুল করি তাহলে তুমি আমাকে একটু ধরিও। ওরা বোধহয় ব্যাকইয়ার্ডে গিয়েছিল, ব্যাকইয়ার্ডে মানে ফুলের গাছটা আছে, কিন্তু জায়গা অনেকটা জায়গা আছে, মানে খালি জায়গা আছে। ওদের বোধহয় সেদিন ইচ্ছে হয়েছিল যে ওরা ওই বারবিকিউ করে খাবে, বুঝেছো। তো ওরা বারবিকিউ করতে যায়, এবং অদ্ভুত ব্যাপার যেটা ওদের চোখে পড়ে, যে ওরা দেখো যেটা হয়, বারবিকিউ করতে যাওয়ার আগে তো ওরা সাজ সরঞ্জাম মানে সাজাচ্ছে, রাখছে ঠাকছে, টানছে ও টানছে কর্তা গিন্নিতে মিলে। ওরা দেখে একটা বড় গাছ, বড় একটা গাছ, এবং ওই গাছের দুটো চোখ, চোখ মতো। প্রথমে কিন্তু চমকে যায় ওটা দেখে, যে মানে এটা কি, মানে গাছের চোখ, বুঝতে পারছো। তারপরে ও বুঝতে পারে যে ওটা আর্টের একটা অংশ। মানে ওই যে বললাম ওদের ওই যে প্রপার্টিটা ছিল, যখন ওরা ভেতরে ঢোকে নানা রকম ভাবে সাজানো গোছানো, বলছে ওইটাও একটা আর্টের অংশ। গাছটার মধ্যে গাছের দুটো বড় বড় দুটো চোখ, মানে আর চোখ দুটো আমি ঢুকে মানে ব্যাকয়ার্ডে গিয়ে মনে হচ্ছে তোমার দিকেই তাকিয়ে আছে, এবারে ভাবো কিরম মানে বিদঘুটে না ব্যাপারটা। তো ভালো কথা, এবার ওরা বারবিকিউ করা স্টার্ট করে। ওরা একটা ছোটখাটো মিউজিক সিস্টেম নিয়ে গেছিল, সেটা চালায়, চালিয়ে দুজনে একটু এনজয় করে, একটু নাচে, হয়তো একটু ড্রিঙ্কস নিয়েছে, এরকম একটা ব্যাপার। বারবিকিউটা হচ্ছে, হতে হতে ওরা দেখছে ওই যে গাছটা, যে গাছটা এরকম দুটো চোখ মতো আঁকা, মানে আঁকা বা কিছু একটা ভাবে ক্রিয়েট করা, ওই গাছটার মধ্যে একে 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 সে মানে কাক বসছে। এবার কাক তো আমাদের এখানকার
মানে পাতি কাক নয়, ওদের ওখানকার কি যেন মানে বলে, কাকগুলো একটু বড় বড় হয়, এরকম ব্যাপার। তো ওই এসে বসছে আর ডাকছে, মানে পুরো গাছটাও বললো কাকে কাকে ভরে গেল। আর তখন ওর হাজবেন্ড বলে যে এই চিকেন টিকেন হচ্ছে, এই জন্য ওরা মেবি এগুলো খেতে টেতে এসছে। তো ওর ভদ্রলোক বোধহয় চিকেনের একটা টুকরো দিয়েও দেখে, কিন্তু ওদের কিন্তু চিকেনে কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো? আমি যদি খুব ভুল না করে থাকি, আমি দীপান্বিতাদিকে বারবার বলছি, তুমি ভুল করলে আমাকে ধরিয়ে দিও। ওদের চিকেনে কোনো ইন্টারেস্ট নেই। এবার ওদের ইন্টারেস্টটা যে কিসে সেটাই বোঝা গেল না। যতক্ষণ ওরা বাইরে ছিল ততক্ষণ ওই কাকগুলো পুরো ভরে গেছে। এবার ভাবো, তুমি এনজয় করতে এসছো বাইরে একটা ব্যাকইয়ার্ডে, সুন্দর মিউজিক চালিয়ে একটু ড্রিঙ্কস নিচ্ছে হাজবেন্ড ওয়াইফ, ওরা স্পেন্ড করছে সুন্দরভাবে একটা টাইম, বারবিকিউ হচ্ছে, তার মধ্যে যদি একটাই গাছের মধ্যে অতগুলো কাক এসে বসে এবং কন্টিনিউ যদি ওরকম ভাবে ডাকতে থাকে, তাহলে বলো যে কেমন। আচ্ছা, সুদীপ্তা ভট্টাচার্য বলছেন যে রাভেন। রাভেন মানে ওদের ওখানকার কাকগুলোর নাম বলছো কি তুমি? হতে পারে, আমার আমার ঠিক জানা নেই। তো ওরকম তার মানে ভাবো তখন কেমন লাগে মানুষের। তো বলছে যে এত বিশ্রী লাগছে তুমি ভাবতে পারবে না। তো আমরা না ওই বারবিকিউ টু হলো, মানে আমরা ওখানে বসেই খেতাম, আমরা জিনিসগুলো নিয়ে ভেতরে ঢুকে গেলাম। আচ্ছা, এবার মনে করো বারবিকিউ তো ওরা ইয়ে করলো, খেলো টেলো, ভেতরে ঢুকে যা করার করলো। পরে দেখছে আরো, ওরা তো আমি বললাম ও কিন্তু আহ দীপানিতা দি বলছে হ্যাঁ অসংখ্য কাক ছিল, হ্যাঁ অসংখ্য কাক ছিল। এবার ওরা ভেতরে ঢুকে দেখে, এই যে বললাম না, ও অনেকগুলো চিকেনের প্রিপারেশন ম্যারিনেট করে নিয়ে এসেছিল এবং এসেই যেটা ফ্রিজিং করে দিয়েছিল। ও ওই পরের দিন ওই একটা প্রিপারেশনই কিন্তু সবে বার করেছে ওই বারবিকিউ করার জন্য, বুঝেছো? বাকিগুলো তখনও ফ্রিজারে। আর আগের দিন ওরা এসে ম্যাগি ট্যাগি কিছু একটা খেয়ে নিয়েছিল, এরকম ব্যাপার। এইবারে সেই দিন পরবর্তী সময় ওরা দেখছে, হ্যাঁ সোনালি, আচ্ছা সুদীপ্তা ভট্টাচার্য বলছেন হ্যাঁ মানে আমাদের র্যাভেন বলা হয়, বুঝেছো? প্রোনাউন্সিয়েশনটা জানি না ঠিক, র্যাভেন না রাভেন এরকম কিছু একটা হবে। তো আহ পরবর্তীকালে ওরা যেটা দেখতে পায় যে ভেতরে ফ্রিজারে যতগুলো চিকেনের প্রিপারেশন ছিল সমস্ত থেকে পচা গন্ধ বেরোচ্ছে, মানে খুলেছে ফ্রিজারটা, ভাবো ফ্রিজারের থেকে পচা গন্ধ বেরোচ্ছে এবং জিনিসগুলো জাস্ট পচে গেছে। বলে দেখো এটা ইম্পসিবল, মানে এটা হতেই পারে না, এরকম একটা ব্যাপার। বলছে কেন? আমি ফ্রেশ চিকেন বাড়িতে এনে সুন্দরভাবে ম্যারিনেট করেছি এবং আমি বাড়িতে ওটা প্রায়শই করে থাকি, যে আমি ম্যারিনেট করে যখন, কারণ সবসময় তো ইচ্ছে করে না সব করতে, জিনিসগুলো তো দেখো জোগাড় টোগাড় করা অনেকটা মুশকিল। আর ওদের ওখানে তো জানো হেল্পিং হ্যান্ড ভীষণ মানে কস্টলি। তো ও বলছে যখন আমি করি না ওরকম একসঙ্গে বেশ কিছু চিকেনের জিনিস, নানা রকমের জিনিস ম্যারিনেট করে করে আমি নিজে ফ্রিজারে রেখে দিই, বের করি, আর যেটা মানে প্রসেসিং ওভাবে করে আমি খাই, আমরা খাই, আমরা এর আগেও করেছি। হ্যাঁ, বাড়িটার ডেকোরেশন বা ফার্নিচার গুলো অনেকটা ওল্ড ফ্যাশনের ছিল। তাই না রে? হ্যাঁ, মানে জিনিস কিন্তু সাজানো, মানে তুমি যা যা অ্যাপ্লিকেশনস এর জন্য যা যা জিনিস তুমি পাচ্ছ সেগুলো কিন্তু নতুন, কারণ দেখো নতুন জিনিস ছাড়া তো তুমি সেভাবে অ্যাপ্লিকেশনস পাবে না, মানে ধরো মাইক্রোওয়েভ কি ভালো, ফ্রিজার কি ভালো, একটা গ্যাস ওভেন, এগুলো তো তুমি অ্যাপ্লিকেশনের জিনিসগুলো কিন্তু সব নিউ, বুঝেছো? যে বাকি যে ডেকোরেশন গুলো, ওই যে বললাম যে যে পুতুলটা একটা কর্ডের মধ্যে রাখা ছিল, কি মানে কিছু পিকচার, আরো টুকটাক কিছু মানে কুচকাচ ও অনেকগুলো জিনিসের উল্লেখ করেছিল যেগুলো কিনা ভীষণ ওল্ড ফ্যাশন। তো যাই হোক, ও ও আর ওর হাজবেন্ড ওই আমার দরকার যাদের, ওই আমরা উম, দাঁড় যাদের বলি, হ্যাঁ ওটাই বলেছিল যে একটু বড় সাইজ, ওখানকার কাকগুলো একটু সাইজে বড়, দাঁড় কাকি হবে, যাই হোক। তো আহ, ও আর ওর হাজবেন্ড প্রচন্ড অবাক হয়, কারণ ওর হাজবেন্ডও তখন ভীষণ অবাক হয় যে এরকম তো হয় না, আমরা তো বাড়িতে করি এরকম, অনেক দিনের জন্য রেখে দিই, অনেক দিনের জন্য এরকম করি, কখনো তো এরকম হয় না। তো ওর হাজবেন্ড বলে যে তুমি কি কিছু প্রসেসিং এ, বলে না আমি একদম যেরকম করি সেরকম ভাবে করে এনেছি। তো ওগুলোকে জাস্ট ওরা সেদিন ধরে ফেলেই দিয়েছিল বোধহয়, মানে ওই যেখানে নোংরা ফেলার যে ইয়েটা ওখানে ফেলেই দিয়েছিল। ফেলে দিয়েছিল বলতে ওদের আবার নিয়ম আছে,
ওখানে তুমি কিছু যে মানে বাইরে থেকে লোক এসে বাইরে থেকে তুমি বাইরে রাখবে ওয়েস্টেজ, সেখান থেকে লোক নিয়ে যাবে এরকম ব্যাপার না। তুমি এসছো, তোমার যা যা ওয়েস্টেজ তুমি সঙ্গে বগল দাবা করে নিয়ে যাবে, তুমি তারপর যেখানে মানে তোমার ওয়েস্টেজের যেখানে ফেলার ফেলবে, এরকম নিয়ম। তো ওরা যাই হোক একটা নোংরা জায়গায় রাখে, কেন ফ্রিজারে তো আর রাখা যাচ্ছে না, বলছে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, মানে এদিকে ফল টল গুলো আছে, ওরা কিছু ফ্রুটস নিয়ে গিয়েছিল, ফ্রুটস গুলো অ্যাজ ইট ইজ আছে, বাটার বা আরো কি সব নিয়ে টিয়ে গেছিল, মানে সেগুলো ঠিক আছে, ওই চিকেনের পোর্শন গুলোই সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সবই দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল। এইবারে আহ ও তখন ওর হাজবেন্ডকে বলে, জানো গত রাতে এরকম একটা ব্যাপার হলো, আমি তো তখন তোমাকে কিছু বলিনি। তো ওর হাজবেন্ড বলছে না না, বলছে না, আমি ভয় পেয়েছি বলতে আমাদের এই বাড়িটার মধ্যে কোনো অন্য কোনো জায়গা নেই তো, মানে ঢোকার অন্য কোনো জায়গা নেই তো যেখান থেকে আহ মানে কেউ মানে ঢুকে আসতে পারে বা কিছু এরকম। আচ্ছা, হ্যাঁ একদম আধুনিক কিচেন অ্যাপ্লিকেশনস ছিল, কিন্তু মনে কর বেবি কট এটসেট্রা এটসেট্রাটা পুরনো ছিল। হ্যাঁ আমি ওইটাই বললাম যে বেবি কটটা মানে একদম পুরনো একটা, মানে মানে কি বলবো, আহ, হয় না অনেক সময় তোমরা কোনো বাড়িতে গেলে দেখবে যে যে ফার্নিচার আছে তার সাথে বাকি বাড়িটার কোনো মিল নেই, মানে এই রকম একটা ব্যাপার, বুঝেছো তো। ওরা কিচেনে ঢুকছে একদম সবকিছু নতুন, বাকি ঘরের মধ্যে অনেক কিছুই পুরনো এরকম। তো ওর হাজবেন্ড বলে না না, আমরা তো সব চেক করে নিলাম, অন্য কোথা থেকে কে ঢুকে। বলছে না, ওনার কোনো নিজের, ওনার বাড়িতে তো ওনার কে কে ওনার সঙ্গে থাকে আমরা জানি না, সে আবার চেক টেক করতে আসছে না তো যে আমরা ঠিকভাবে জিনিস ইউজ করছি কিনা। বললে দেখো এলেও এরকম রাত্রেবেলা এসে দাঁড়িয়ে থাকবে নাকি তোমার সামনে, এরকম অসভ্যতাম কেউ করে নাকি, এরকম আলোচনা ওরা করে, কিন্তু ওর মনে কিন্তু একটা ভয় থেকেই যায়। আহ আহ দীপান্বিতা দি বলছে আমি অনেকটা ভুলে গেছি, প্রপারলি মনে নেই, তুই সব একদম প্রপারলি বলছিস। হ্যাঁ, তাও তো আমি কয়েকটা কয়েকটা পয়েন্ট ভুলে গেছি, তোমাকে বললাম। তো এবার এটা হয়, হওয়ার পরে সেই দিন রাত্রেও একই ঘটনা ঘটে। আহ ও কিন্তু আবার সেই মহিলার উপস্থিতি মানে বুঝতে পারে, এবং ওর একই রকম ভাবে ঘুম ভাঙে এবং ও দেখতে পায় যে সেই মহিলা শুধু দাঁড়িয়ে নেই, আগের দিন দেখেছিল দাঁড়িয়ে আছে, সেই দিন দেখছে সে মানে কটমট করে তাকিয়ে আছে, বুঝেছো তো, এইরকম একটা দৃশ্য। এইবার তো মানে সেদিন আরো ভয় পেয়ে যায়, ও মানে ধরেই নেয় যে কেউ বাড়িতে ঢুকছে, বা এটা বোধহয় অন্য কিছু, মানে যেরকম আমরা ভাবছি, যেই দিকে আমরা গল্প এগিয়ে নিয়ে যাচ্ছি ওর ওরকমও মনে হয়, মানে ও ঠিক ডিসাইড করতে পারে না, বুঝতে পারছো তো। কিন্তু সেই দিন দেখে যে খুব অদ্ভুত ভাবে ওর দিকে তাকিয়ে আছে। এই তো গেল, ও আবার যথারীতি ভয় টয় পেয়ে উঠে হাজব্যান্ডকে ডাকে, বাড়ির লাইট ফাইট জ্বালিয়ে দেয়, হাজব্যান্ড ওয়াইফ মিলে চেক করে যে আর কোথাও কিছু আছে টাছে নাকি। দীপ্ত প্রকাশ দা বলছেন খুব তাড়াতাড়ি এসে উপস্থিত হলাম, এক্সট্রিমলি সরি সোনালি, পরে ইউটিউবে পুরোটা শুনে বলবো। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এর আগে দুটো ঘটনা বলেছি আমার জীবনের, আর এটা আমি একজনের কাছ থেকে শোনা একটা ঘটনা বলেছি, বলছি আর কি। তো যা হয় আর কি, দেখ ওরা চেক করেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কোনো আর কোনো মানে এরকম জায়গা আছে নাকি যেখান থেকে কেউ ঢুকতে বেরোতে পারে, বলছে না এরকম কিছু নেই। কিচেনের সাথে একটা বাইরে যাওয়ার একটা জায়গা ছিল, ইনফ্যাক্ট দেখছে সেখানেও কিছু নেই, মানে ভেতর থেকে সব লক। তো ওদের না ঠিক ভালো লাগে না, ওদের পরের দিনটা স্টে করার কথা ছিল, কিন্তু ওরা সেদিন রাত্রেই ঠিক করে যে ওরা পরের দিন আর স্টে করবেন না, কারণ ওদের ভালো লাগছে না। এখন দেখো পরের দিন তো ওরা সকালে উঠেই আর বেরিয়ে যাবে না, সকালে উঠে একটু চা কফি খাবে, একটু কিছু ব্রেকফাস্ট করবে, তারপর আস্তে আস্তে বেরোবে এরকম। তো পরের দিন যেটা দেখে, পরের দিন বা তার আগের দিনই দেখেছিল ওরা ব্রেড এনেছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, ব্রেডেও কিন্তু আহ ফাঙ্গাস ধরে গেছিল, এবং ফাঙ্গাস কিরম ফাঙ্গাস দেখো, আমাদের বাড়িতেও গরমের দিনে যদি আমরা একটু মানে যদি ওটা আহ, ইয়ে হয়ে যায়, এক্সপায়ারি ডেট ওভার হয়ে যায়, তাহলে ফাঙ্গাস জমে, আমাদের গ্রীষ্মকালীন দেশেও ফাঙ্গাস জমে। আর ওটা তো শীতের দিনেও দিনেই ওরা গিয়েছিল, বেশ ভালো শীত ছিল। আর সুইডেনে আমি যতদূর শুনেছি ওর কাছে 3-4টে মরশুম খুব সুন্দর সুন্দর পড়ে, মানে সেইভাবে গরম পড়েই না বলতে গেলে। তো বলছে তার মধ্যে ফ্রিজারে ছিল, ফাঙ্গাস কিরম ধরেছিল জানো, কালো চাপাটি হয়ে যায় যে ফাঙ্গাস, ওই রকম, মানে একটা ব্রেডে একটু
একটু ধরেছে, আরেকটা ব্রেড একটু একটু ধরেছে। গ্রীষ্মকালীন দেশে যা দেখা যায় সেই রকমও না। ওই রকম শীত প্রধান দেশ, সেখানে পুরো মানে কালো কালো হয়ে গেছে, বুঝতে পারছো? ব্রেড পুরো কালো হয়ে গেছে। তো ওরা তো ব্রেড ফ্রেড কিছুই খেতে পারেনি। তো পরের দিন ওরা সকালে উঠে, এবার ও আর ওর হাজবেন্ড যায়, গিয়ে ওই ভদ্রলোককে বলে যে আমরা এরকম চলে যাচ্ছি। তো ভদ্রলোক ওদের জিজ্ঞেস করেন, আচ্ছা ভদ্রলোক তার আগে বোধহয় মাঝখানে একদিন এসেছিলেন, এসে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো, বা তোমরা সবাই ঠিকঠাক আছো তো, প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, নতুন দেখছি শিবানী দি জয়েন করেছেন, ওয়েলকাম শিবানী দি। তো ওরা বলেছিল যে না, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা যেদিন ছেড়ে চলে যাবে, মানে ওই দিনটা ওদের স্টে করার কথা, বাট ওরা আর থাকতে চাইলো না। তো ওরা দুজনেই হাজবেন্ড ওয়াইফ গিয়েছিল, আর ও খোঁচাচ্ছে ওর হাজবেন্ডকে যে তুমি একটু জিজ্ঞেস করো তো কি ব্যাপার, এরকম দেখলাম, এরকম শুনলাম, এরকম হলো। হ্যাঁ, এইরকম আর কি বলছে। দীপান্বিতা দি বলছে, এই সিস আজ আমার খুব মজা হচ্ছে, ভাই আর আমি পাশাপাশি দুটো ঘরে বসে তোর গল্প শুনছি, বিকজ আমি আজ বাপের বাড়ি। বাহ বাহ বাহ! আমি তো অনেকদিন পর্যন্ত বুঝতেই পারিনি যে দীপ্ত প্রকাশ দা তোমার ভাই হন, ভাই বা দাদা হন, এরকম একটা কিছু। আমি একদিন তোমার একটা কিছু পোস্টে হঠাৎ করে দেখি সেখানে দীপ্ত প্রকাশ দা। তারপর আমি নামের মিল খুঁজে পাই, মানে আমার মতো লোকদের যা হয় আর কি, আস্তে আস্তে জ্বলি। তো তাহলে আরে এরা তো দুজন ভাই বোন। তখন থেকে আমি বুঝতে পারি যে তোমরা ভাই বোন। তো যাই হোক, এবার তোমাকে ঠিক দিদি দিদি লাগে না, কিন্তু দীপ্তদাকেই মনে হয় যে দীপ্তদা বোধহয় দাদা, তাই কি? ভাই ভাই, হায় ভগবান, দীপ্তদা ভাই হয়, যাক তোমাকেও ছোট ছোট লাগে তার মানে। এবার যেটা হয়, ওরা যায় বুঝলে তো, এবার ওদের সবকিছু মানে লাগেজ টাগেজ গুছিয়ে ওরা বাইরে রেখেছে। আর বাড়িটাতে চাবি টাবি দিয়ে ওরা চাবিটা দিতে গেছে। এবার গিয়ে বলছে যে হ্যাঁ, বলছে যে তোমরা কেন এরকম তাড়াতাড়ি চলে যাচ্ছ? বলছে না, আমাদের একটু কাজ পড়ে গেছে, ঠিক আর ভালোও লাগছে না থাকতে। এরকম বলতে বলতে বোধহয় ও জিজ্ঞেস করেছে বা ওর হাজবেন্ডই জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনাদের এই বাড়িটা কত পুরনো, বা এখানে আপনারা ওই বাড়িতে থাকেন না, আপনারা এখানে কেন থাকেন, মানে এই রকম কিছু প্রশ্ন ওরা করে। তো তখন ওই ভদ্রলোক বলেন যে না, আহ ওইটা অ্যাকচুয়ালি, হ্যাঁ আমার তো বাড়ি বটে, কিন্তু ওটা আমার ঠাকুমা, মানে ওনার ঠাকুমা আহ, হচ্ছে মেইন, মানে ওনার ঠাকুমা ওই প্রপার্টিটা পেয়েছিলেন ও তার একটা কোনো সূত্র ধরে, মানে আহ মানে বাবা মামার সূত্রে এরকম পেয়েছিলেন, মানে ওটা অ্যাকচুয়ালি ঠাকুমার প্রপার্টি। ঠিক আছে? তো বলছে যে সেই সূত্রে কি যেন ওদের ওখানে একটা ল আছে, যে ওরা ব্যবহার করতে পারবে না, না কি ওরা ইচ্ছে করেই ব্যবহার করেনি, যে ঠাকুমার প্রপার্টি ঠাকুমার খুব পছন্দের ছিল। তো ওই জন্য আমরা আর ওখানে ইয়ে করিনি, এই জাতীয় কিছু একটা বলেছিল, বুঝলে? এটা তোমরা একটু নিজেদের মতো করে বুঝে না, কারণ ঠিক এই জায়গা না আমি ঠিক মনে নেই আমার। বলছে কি, তো আমি তো প্রপার্টিটা ছেড়ে দিতে পারবো না, কারণ আমার ঠাকুমার তো আর কেউ নেই। ওনার হয়তো ভাই বোন ছিলেন, তারা অন্য অন্য জায়গায়, তাদের কোনো ইন্টারেস্ট নেই। তো বলে যে আমি সেই কারণে কাছাকাছি আমার এই বাড়িটা বানিয়েছি, আমি এখানে আছি, এইসব চাষবাস করি। আহ দীপান্বিতা দি বলছে একজন মালিককে ওনারা দেখেছিলেন। হ্যাঁ, আসছি, ওই ওই ঘটনাটাতে আসছি। একজন মালিককে ওনারা দেখেছিলেন কি, হ্যাঁ, বাট তার ড্রেসও ওল্ড ফ্যাশনের ছিল। বাট পরে শুনেছিলেন যে তারও কোনো অস্তিত্ব ছিল না। অবশ্য আমি গুলিয়ে ফেলতেও পারি রে। না, তুমি গুলিয়ে ফেলোনি, তুমি ঠিক সময় আমাকে ধরিয়ে দিয়েছো। সেটা হচ্ছে, এই জিজ্ঞেস করতে যখন ওনারা যান, তখন ওনারা এটাও বলেন, কারণ আগের যে দুটো দিন ওনারা স্টে করেছিলেন, এরকম ওরা দেখেছিল, ধরো ওরা মানে বসার ঘরে বসে আছে বা শুয়ে আছে বেডে, জানলাগুলো তো কাঁচের। এবার ওই যে বলেছিলাম না যে একটা হসপিটালের বেডের মতো ছিল, যার মধ্যে ফুল টুল গুলো ছিল। তো ওরা দেখেছিল যে একজন মালি, মালিই বলা চলে, বুঝেছো? কারণ ওই যে ওরা বাগানের কাজ করতে গেলে যেরকম বড় গ্লাভস পরে, ওরকম বুট পরে, মানে এই যে বুট গুলো যেগুলো উপরে তোলা থাকে, ওই রকম বুট পরে উনি কাজ করছেন, জল আনছেন।
জল, যে জল যেগুলো দিয়ে জল দেন, কথাও বলেছিলেন। আহ কথাও বলেছিলেন কি, আহ হ্যাঁ মনে হয় কিছু কথা বলেছিলেন, তবে কোনো আনসার পাননি। আমি যদি খুব ভুল না করি, কোনো আনসার পাননি। উম, মানে ওরা ভেবেছিল যে এ হয়তো একটু অন্যরকম। উম, হ্যাঁ, মালির সাথে। ধীরে জ্বললে সেটা অনেকদিন স্টে করে, সিস নো টেনশন। না, আমি একটু বেলেটে বুঝি সবকিছুই। হ্যাঁ, তো সুদীপ্তা ভট্টাচার্য বলছেন না যে মালির সাথে কথা বলেছিলেন, হ্যাঁ ওরা বলেছিল, কথা বেরিয়ে এসে কথা বলেছিল, কিন্তু কোনো আনসার পায়নি, মানে সে কিন্তু কোনো আনসার দেয়নি। এবার ওরা তখন জিজ্ঞেস করে যে হ্যাঁ আপনাদের, ওরা তখন বুঝতে পারে, এবং তখন কিন্তু ওই মানে যে আমার ঘটনাটা বলেছে বা ওই পডকাস্টেও যে শেয়ার করেছে, যে আহ, ও রিলেট করে যে আমি যাকে দেখেছি তাহলে ওনার ঠাকুমা, তাহলে তো সে আর বেঁচে নেই, কারণ ওই ভদ্রলোকে অনেক বয়স্ক। তো তার ঠাকুমা, তা তিনি তো আর বেঁচে নেই, তার প্রপার্টি এবং তার খুব প্রিয় প্রপার্টি উনি বলছেন। হ্যাঁ, না কথা বলতো না, দীপান্বিতা দিবচার এইটুকু আমার মনে আছে, কথা বলেনি, ওকে জিজ্ঞেস করেছিল কিছু একটা, কোনো আনসার দেয়নি। ওই মালি যাকে বলছি তাকে ওরা দুদিন মনে হয় দেখেছিল, বুঝেছো? তো তখন বলে যে মানে ও রিলেট করে যে মানে ওর হাজবেন্ডও পরে ওকে বলছে যে যখন এরকম বলছে তখন আমিও বুঝতে পারছি তাহলে তুমি যা দেখেছো খুব একটা ভুল দেখোনি। তার মানে উনি এসেছিলেন ওনার মানে পছন্দের জায়গায়, কেউ এসে থাকছে, ওনার বোধহয় সেটা পছন্দ না, রাত্রে উনি দেখতে এসেছিলেন, যাই হোক। এবং কোনোভাবে এটা ঠিক কিভাবে কথাটা তুলেছিলেন আমার এখন মনে পড়ছে না, বলছি না আমি, মানে তারপরে কিছুদিন আমার সঙ্গে কথোপকথন হয়, যে ঘটনাটা বলে তারপরেই যা হয় আর কি, মানে খুব একটা যোগাযোগ নেই। নয়তো আমি যে বলার আগে একবার জিজ্ঞেস করে নিতাম। সেটা হচ্ছে যে ও ওই যে মালি ভদ্রলোকের কথাটা না, কিভাবে যেন ওই ভদ্রলোকের কাছে চালিয়ে দিতে যায়, তখন কিভাবে যেন তুলেছিল, বুঝেছো? যে না, ওখানে যাওয়ার আগে একটা আরেকটা ইনসিডেন্ট ঘটে, যখন ওরা বাইরে লাগেজ ফাগেজ রাখে, তোমরা মানে সুদীপ্তা ভট্টাচার্য আর দীপান্বিতা দি, তোমরা দুজনেই বলো আমি ঠিক বলছি কিনা, ওরা যখন কিনা লাগেজ টাগেজ রেখে বেরোচ্ছে তখন ওরা একটা অদ্ভুত, তখন উনি না, উনি দাঁড়িয়েছিলেন, ওনার হাজবেন্ড, এই যে ভদ্রমহিলা ঘটনাটা বলছেন, ওনার হাজবেন্ড বোধহয় পেছনের দিকে গিয়েছিল ওইদিকে, তখন দেখেন যে দূর থেকে দেখেন যে ওই যে কুয়োটা, যেটা ওরা ঢুকতে দিয়ে দেখেছিল যে বাড়ির একটু পেছন ঘেঁষা মতো জায়গায় কুয়োটা ছিল, দেখেন যে কুয়োর ওই কুয়োটা কেমন ছিল, কুয়োর এখান থেকে এরকম স্টেপস মতো ছিল। ওইখানে ওই ওই মালি, সে এরকম ভাবে উবু হয়ে বসে আছে, এবং উনি পেছন থেকে ডাকেন কিছু বলতে যাবেন, এবং মাটির কুয়োতে ঝাঁপ দেয়। এটা দেখে উনি সাংঘাতিক ভয় পায়, উনি দৌড়ে যায়। কতদিন এখানে কাজ করছেন, কিন্তু মালি এমন ব্যবহার করেছিলেন যে তোমার বন্ধু আর তার হাজবেন্ড কে সেই মালি দেখতেই পাননি। আমার বন্ধু ঠিক না, মানে ওই আর কি ফেসবুকের থ্রুতে আলাপ, বন্ধু একেবারেই না, তা মানে এইভাবে ওরকম বন্ধুত্ব কিছু নেই, তাহলে তো আমি ভালো করে আরো জিজ্ঞেসই করতাম আজকে। তো যাই হোক, ওই এটা বলো, মালিককে কিন্তু ওই ওর হাজবেন্ড ঝাঁপ দিতে দেখে কুয়োতে। ওরা হ্যাঁ, কোনো জিনিস টাচ করা উনি পছন্দ করতেন না, ঠিক ঠিক একদম ঠিক, হ্যাঁ বললাম না আমি, এটা আমার মনে আছে, আর তারপরে তো আরো আছে। এবার রাইট, অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ। এবার দা মালিককে ঝাঁপ দিতে দেখেন এবং দেখে উনি দৌড়ে যান যে ভাই কি হলো ব্যাপারটা। তখন গিয়ে দেখেন কোথায়, মানে উনি যে দেখলেন কুয়োতে ঝাঁপ দিলে, তাহলে তো একটা মানুষ পড়লে সে ডুবে যেতে যেতে একটা কিছু আর্তনাদ হবে বা কুয়োর জলটা নড়বে, এরকম কিছু। উনি গিয়ে দেখেন যে আহ, কুয়োতে বোধহয় জলই নেই, মানে ওটা বোধহয় আগাছা, মানে ওরা দূর থেকে কুয়ো দেখেছিল কিন্তু কুয়োতে মনে হয় জলই ছিল না। তখন ঝাঁপ মারে, তাই তো, হ্যাঁ সেটাই বলছি। কিন্তু ওটা তো ওখানে বোধহয় জলই ছিল না, ওটা আগাছা মতো এরকম একটা ব্যাপার। আর যদি জল থেকেও থাকে তাহলে ওই জলের কোনো নড়াচড়া দেখেনি, এই এই দুটোর মধ্যে একটা। এইবারে যেটা হয়, ও ওটা দেখে
উনি দৌড়তে দৌড়তে আসেন রিটার্ন ওয়াইফের কাছে। তার আগে পর্যন্ত তো উনি মানে বলেই দিয়েছিলেন ওনার ওয়াইফ যেটা দেখেছিলেন রাত্রেবেলা 2 দিন পর পর, সেটা ওনার ওয়াইফের একটা মানে ওনার মানে ওনার কিছু ভুল হয়েছিল দেখতে এরকম। তো তখন বলেন যে তুমি বোধহয় ঠিকই বলছিলে, আমি এরকম একটা ঘটনা দেখলাম, কিন্তু তারপর দেখো এরকম এরকম ব্যাপার। তখন তো ওয়াইফ বলেন যে দেখো ডেফিনেটলি এখানে কিছু সমস্যা আছে। তো ওরা যখন ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে যান, তখন আহ দিয়ে কথা বলে আহ বলেছিলেন বলে আমার মনে হয় না। পরে ওরা ইন্টারনেটে এইটার রিভিউ দেখেছিলেন, এরকম কিছু একটা হয় পরে। এবার দেখো, এটা তোমাদের একটু বুঝে নিতে হবে, কারণ আমার অনেকদিন আগে শোনা, আমি বারবার বলছি। জল ছিল না রে, হ্যাঁ তাহলে ঠিকই বলছি, জল ছিল না, আগাছা জন্মে গেছিল কুয়োর মানে ভেতরের জায়গাটাতে। এইবারে উনি মানে দুজনে চাবি টাবি দিয়ে চলে আসেন। আচ্ছা, ইতিমধ্যে ওই যে ভদ্র মহিলা, আহ হ্যাঁ, পুরো আগাছাতে ভর্তি ছিল। দেখেন যে উনি কয়েকটা জিনিস পান ওখানে, সেটা হচ্ছে ওই যে ঘোড়ার খুরের মানে ঘোড়াকে ঘোড়ার, জানো তো ঘোড়াকে যে মানে লোহার যে ইয়েটা পরানো থাকে ঘোড়ার পায়ে, ঠিক আছে, ওই জিনিস উনি বেশ কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছিলেন ওই ভদ্রমহিলার। তো ওনার মনে হয় সামহাও যে এইগুলো কি মানে, আর ওনার আবার অ্যান্টিক জিনিসের প্রতি ভীষণ মানে আর কি লোভ। উনি ওই একটা ঘোড়ার, ঠিক মনে আছে, আর ডিস্টার্ব করবো না, তুই বল বলছিস, হ্যাঁ। ওই যে তোমরা ওই মালির ঘটনাটা না ধরালে আমি কিন্তু মানে ওটাকে অন্যভাবে হয়তো আমাকে বলতে হতো, কারণ আমার আগেই যে দেখেছিল ওটা আমার মানে সেদিন যে ওই যাওয়ার আগে ভদ্রলোকের কাছে যাওয়ার আগেই যে দেখেছিল সেটা কিন্তু আমার মনে ছিল, দেখেছিল এটা আমার মনে আছে। তো তোমরা না ধরলে আমি আমি এই জায়গাটা মিস্টেক করতাম। তো আহ, উনি না ওই ঘোড়ার ওই যে যেগুলো পড়ে থাকতে দেখে পায়ের, হ্যাঁ নাল, ওই নাল একটা তুলে নেন। ঠিক আছে, হাজবেন্ড কিন্তু বারণ করেছিল যে এইগুলো কিছু তুলো টুলো না, দরকার নেই। তো ওর ভীষণ একটা ইয়ে ছিল, তো ও তুলে নিয়ে ওই টিস্যুর মধ্যে করে জড়িয়ে ওর ব্যাগের মধ্যে নিয়ে নেয়। ভালো কথা। নিয়ে তো এবার দুজনে মিলে রওনা দেয়। এবং রওনা দেওয়ার পরে ওদের পুরো রাস্তাটার মধ্যে, আচ্ছা আসার সময় কিন্তু ওরা ওদের যে বাসস্থান সেখান থেকে ওরা কিন্তু টানা এসেছিল এখানে, কেমন, কিন্তু না, বাড়িতে যখন যাচ্ছে ওরা টানা যেতে পারলো না, কারণ গাড়িটা ভীষণ ডিস্টার্ব করা শুরু করে। থেকে থেকে গাড়ি প্রবলেম হতে শুরু করে, রাস্তায় অনেকবার ওদের গাড়ি দাঁড় করাতে হয়। এই করতে করতে যেটা হয়, এত দূরের রাস্তা, অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। এবং তখন ওরা ডিসাইড করে যে না আমরা এরকম ভাবে, আর ওর ভীষণ শরীর খারাপ হতে শুরু করে, জ্বর আসতে থাকে, নানা রকম শরীরে অস্বস্তি, রাস্তায় বোধহয় ও বমিও করে, এরকম হয়। তো ওর হাজবেন্ড বলে যে না এরকম ভাবে টানা যাওয়া যাবে না, কেন তোমারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর এতবার গাড়িটা ডিস্টার্ব করছে যে গাড়িটা কোথাও একটা একটু সার্ভিসিংও করিয়ে নিতে হবে। আর এখন তো অনেকটা দেরিও হয়ে গেছে, আমরা তো এরকম ভাবে গেলে পৌঁছতেও পারবো না ঠিক সময়, এরকম একটা সমস্যা হয়। তখন আহ কি করে ওরা, একটা জায়গায় স্টে করে। তার আগে ওদের গাড়িটাকে ঠিকঠাক করিয়ে নিয়েছিল, এরকম কিছু একটা একটা মানে হোটেলে হোটেলে স্টে করে। এবং ওর কিন্তু শরীর খারাপ থাকে, ও ওষুধ খায়, ওষুধ খেয়ে জ্বর কমে, আবার জ্বর আসে, মানে এইরকম একটা সিচুয়েশন। এরপরে ওর মানে ওর হাজবেন্ড বলে, ওর হাজবেন্ডের সঙ্গে ও ডিসকাস করছে যে দেখো কি হলো, এরকম হলো সেরকম হলো, হ্যান হলো ত্যান হলো। এইবারে ওরা কি করে, আহ, ওর বোধহয় সামহাও মনে হয় তখন যে আহ এই এই যে ঘোড়ার নালটা আমি রেখেছি, এটার কারণেই কোনো সমস্যা হচ্ছে না তো, মানে বা ওর হাজবেন্ডকে বলেছিল, ওর হাজবেন্ডই বোধহয় বলেছিল এটার কারণে কোনো সমস্যা হচ্ছে না তো। আহ আহ, মানে এটা ওনারও পছন্দের জিনিস ছিল, যার বাড়ি থেকে এসেছিলাম, সে তো এমনিতেই রাত্রে দেখা টাকা দিতে এসেছিল, আমি এটা নিয়ে এসেছি বলে কোনো সমস্যা হচ্ছে না তো, এরকম একটা মনে হয়।
তখন মনে হওয়াতে ওর হাজবেন্ড বোধহয় কোথাও বেরিয়েছিল বা কিছু। হ্যাঁ, হাজবেন্ড খুব আপত্তি করেছিল এই নালটা নেওয়ার বিষয় নিয়ে। হ্যাঁ, খুবই আপত্তি করেছিল, ওই জন্য তো আপত্তি সত্ত্বেও ওর যেহেতু পছন্দ ছিল তো লুকিয়ে নিয়েছিল জিনিসটা। ও বোধহয় তখন ওই হোটেল থেকে বেরিয়ে কোনো একটা ডাস্টবিনের মধ্যে ওই নালটাকে ফেলে দিয়ে চলে আসে। ঠিক আছে, এইবারে নালটা যে ফেলে দিয়ে চলে এলো হোটেলে, তারপরে বিকেলের পর থেকে না সন্ধ্যের পর থেকে না সেদিন রাত থেকে ও কিন্তু একদম ঠিক হয়ে যায়। ওই যে জ্বর আসছিল, বমি হচ্ছিল, অত শরীর খারাপ হয়ে গেছিল, খুব অসুস্থ, আর ওই কিন্তু হচ্ছিল, ওর হাজবেন্ড কিন্তু হচ্ছিল না। ও কিন্তু ফিট হয়ে যায় পুরো। হাজবেন্ড বলে হ্যাঁ আমাদের ওখানে তো খুব একটা ভালো টাইম স্পেন্ড করি না, হয়তো ওগুলো তোমাকে এফেক্ট করেছে বা কিছু, যাই হোক। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে তো চলে আসে, এবার বাড়িতে এসে গাড়ি যেরকম রাখার রেখে টেকে ওরা ভেতরে যায়, এবং ওদের আবার দুটো ইয়ে ছিল, বেড়াল ছিল। বেড়াল দুটোকে আহ ওই ওদের ওখানে সিস্টেম আছে যে বাড়িতে যদি তুমি বেড়াল টেড়াল রেখে যাও বা কুকুর রেখে যাও, ওদের ওই ইয়ে তাদেরকে খাবার টাবার যাতে দিতে পারে সেই সিস্টেমও থাকে আর কি, এরকম লোক এসে খাবার টাবার দিয়ে যাবে এরকম ছিল। তো ওরা বাড়িতে ঢুকে ঢুকে তো যাই হোক, হাজবেন্ডের কাজ পরের দিন থেকে তো কাজের ব্যাপার ছিলই, ওর হাজবেন্ড কাজে বেরিয়ে যায়। আর ও ও একটা জব করছিল তখন। তো ও জব থেকে ও একটু তাড়াতাড়ি ফিরতো, ফিরে ও রান্না বান্না করতো, ওর বিড়ালদের নিয়ে ও সময় কাটাতো, বিড়ালদের ওই বাড়ির বাইরে এসে বাগানে একটু ঘোরাতে টোরাতে এরকম করতো টিকতো। ওরও ভালো সুন্দর কাটছে পরের দিন থেকে, কারণ ওর শরীর ভালো হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। এবার যেটা হয়, ও প্রথম দিন একদিন রিয়েলাইজ করে যে ওর যে দুটো বিড়ালের মধ্যে যে সব থেকে শান্ত বিড়াল, সে তাকে নিয়ে যখন ও বের হয়েছে ওই বাইরে ঘোরাবে বলে, সে কোনোদিন যেটা করে না, সে লাফ দিয়ে নেমে ওর হাত থেকে ছিটকে লাফ দিয়ে নেমে একটা অদ্ভুত আচরণ শুরু করে। অদ্ভুত একটা আচরণ শুরু করে ওর, ওই বিড়ালটি এরকম একদমই নয়। সেদিন কি হয়েছে ভগবান জানে। তো ও যাই হোক আবার যদি এদিক ওদিক চলে যায়, বেড়ালকে নিয়ে ঘরে ঢুকে যায়। সেই দিন বা তার পরের দিন ওর যে পাশে যে একজন থাকতেন ভদ্রমহিলা, একজন বয়স্কা ভদ্রমহিলা থাকতেন ওর পাশের ইয়েতেই, মানে ওখানে তো সব এরকম হয় না, মানে দুটো বাড়ি বোধহয় এরকম জয়েন্ট, মাঝখানে এরকম আর কি ডিভাইডার, এদিকে বাগান এদিকে বাগান এরকম। তো ওর পাশের যে বাড়িটি, সেখানে একজন বয়স্কা মহিলা থাকতেন। তিনি ওকে ফোন করেন, ফোন করে বলেন যে তোমাদের বাড়িতে কি কেউ বেড়াতে এসেছেন? তখন বলছে আমাদের বাড়িতে না, আমাদের বাড়িতে তো কেউ বেড়াতে আসেনি। তখন বলছে একজন আননোন তাহলে পার্সন, তাকে একজন আননোন লেডি, তাকে তোমার বাড়ির আশেপাশে ঘুরতে দেখছি, আমি কালকেও দেখেছিলাম, আমি বলবো করে মনে নেই। উনি যেন কি খুঁজছেন। ঠিক আছে, বলছে একজন লেডি, আননোন লেডি, বলছে হ্যাঁ। তুমি যদি একবার দেখো তো, তুমি তাকে চিনতে পারো নাকি, আমি তো ভেবেছি তোমার রিলেটিভ কেউ এসছেন তোমার কাছে বেড়াতে। পোশাক আশাকও যেন কিরকম। যদি আননোন হয় তাহলে কিন্তু আমাদের পুলিশে ইনফর্ম করতে হবে, কারণ ওদের ওখানকার নাকি এটা একটা রুল। ওদের ওখানে নাকি কিছু এরকম হোমলেস মানুষজন আছেন, বুঝেছো, যারা কিনা একটা হয়তো সাইকেল নিয়ে বা একটা কিছু গাড়ি মতো করে একটু ঠেলা গাড়ি গোছের, মানে বাস্কেট টাইপের ওরকম নিয়ে তারা ঘুরে ফিরে বেড়ান, এবং যেখানে পান সেখানে থাকেন, যা পান তাই খান। হ্যাঁ, এরকম হোমলেস কিছু লোকজন ওখানে থাকে, এবং এই হোমলেস লোকজনরা অনেক সময় ওই যেখানে মানে এরকম বসতি থাকে সেখানে ঢুকে পড়ে। এবার তাদের দ্বারা যাতে কোনোভাবে তারা ডিস্টার্ব না হন, ওখানে কিন্তু দেখলেই কোনো সিম্প্যাথি নেই। ওরা কিন্তু ডাইরেক্ট ফোন করে পুলিশে, এবং পুলিশ এসে তাদেরকে আবার নিয়ে টিয়ে চলে যায়, এরকম একটা রুল আছে ওদের ওখানে। তো ওই ভদ্রমহিলা তাই বলেন যে যদি আমরা না, দেখো আমি তো চিনিই না, তুমিও যদি না চেনো, তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েট পুলিশকে ইনফর্ম করতে হবে। ও বেরিয়েছে, বেরিয়ে এদিক ওদিক দেখলো, কাউকে দেখতে বলেছে না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন ভদ্রমহিলাও বেরিয়ে আসেন, বলছে আমি একটু আগেই দেখেছি এরকম। তখন ওকে জিজ্ঞেস করে, উনি মানে ও জিজ্ঞেস করেছে কিরকম, বলুন তো মানে কিরকম দেখতে আর কি, পোশাক আশাক কিরকম। তখন ওই ভদ্র মহিলা ওর সামনাসামনি যা ডিসক্রাইব করেন, তাতে করে উনি বুঝতে পারেন ও ও যে বেড়াতে গিয়ে যাকে রাত্রেবেলা দুদিন পর পর দেখেছিল,
তো একদমই সেরকম, কারণ ভদ্রমহিলা ওভাবেই ডিসক্রাইব করেন যে অনেক ওল্ড ফ্যাশনের এরকম জামা কাপড় পরা, এরকম ভাবে দেখছে, কি যেন খুঁজছে। আচ্ছা 10টা 51 বাজে, প্রায় এক এক ঘন্টা না 2 ঘন্টা, 2 ঘন্টা বকবক করে ফেললাম। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা হতে যাচ্ছে, আমি এক্ষুনি পাট চুকাবো। তো এরকম আর কি দেখে, কি যেন খুঁজছে। তখন তো বুঝতে পারে যে আরে তাহলে কি আমি যে ঘোড়ার নালটা নিয়ে এসেছিলাম উনি কি এখন সেটা খুঁজে যাচ্ছেন, মানে উনি আমার সাথে তার মানে এসছেন ব্যাপারটা তাই। তো যাই হোক, এই ঘটনা উনি ওনার হাজবেন্ডকে জানান। তারপরে একটা কাছাকাছি ইয়েতে চার্চে যান, সেখান থেকে ফাদাররা আসেন, এসে বোধহয় সব ক্লিনজিং টিনজিং করে দিয়ে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে যে আহ ওরা ঘটনাটা জানে এবং যেটা বলে যে হ্যাঁ তুমি এটা নিয়ে ভুল করেছো। আর উনি ভাবছেন ওটা তুমি যেটা ফেলে দিয়ে এসেছো গার্বেজে সেটা উনি জানেন না, উনি ভাবছেন এটা তোমার কাছেই আছে। ওই জন্য ওর গাড়ির আশেপাশে বিশেষ করে ঘুরতে দেখা গেছে, মানে গাড়ির মধ্যে খুঁজছিল আর কি যে ওখানে আছে নাকি। তো এইরকম একটা ঘটনা হয় এবং পরে ওরা সম্ভবত ইন্টারনেটে মানে যেখানে রিভিউ দেওয়া হয়, কারণ ওরা তো রিভিউ খুব একটা দেখে যায়নি বুঝেছো, ওরা পরে রিভিউ তো দেখতে পারে যে এইরকম এক্সপিরিয়েন্স নাকি ওখানে অনেকেরই হয়েছে। এবং একটা রিভিউ এর এগেনস্টে আবার একজন কিছু লেখে, এরকম হয় না। তো সেখানে ওরা জানতে পারে ওই যে ভদ্র মহিলার, মানে যাকে ওনারা দেখেছিলেন, মানে ওর হাজবেন্ড দেখেছিলেন না কুয়োতে ঝাঁপ দিয়েছিল, উনি আসলে মালি নন। হ্যাঁ, উনি ওই যে ঠাকুমা, যে ভদ্রলোকের যেটা প্রপার্টিতে ওনারা গিয়েছিলেন তার যে ঠাকুমা, সেই ঠাকুমার হাজবেন্ড মানে দাদু, বুঝেছো। মানে উনি সব গাছপালা দেখাশোনা হয়তো করতেন। পরে ওরা এটা ইন্টারনেট থেকে রিভিউতে গিয়ে জানতে পারে। তো আমি হয়তো পরে আরো জানতে পারবো কার কেমন লাগলো। তো শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু একটা একটু মজার ঘটনা দিয়ে শেষ করি। হ্যাঁ, ঘটনা ঠিক নয়, খুব মজার একটা কথা ব্যাপারটা আমার ছেলেকে নিয়ে। হুম, তোমরা সবাই খুব হাসবে, সোমদা আর চৈতিরি তো বোধহয় আরো হাসবে। ও আহ এই গত পরশু দিনের ঘটনা। আমার ছেলে ক্লাস 8 এর ছাত্র। তো ওদের আমরা ছোটবেলায় রামচন্দ্রের বিলাপ একটা কবিতা পড়েছিলাম না, কৃত্তিবাস ওঝার লেখা। তো ওদের পাঠ্যপুস্তকে, বাংলা পাঠ্যপুস্তক মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ওদের রামচন্দ্রের বিলাপ কবিতাটা আছে। তো আমার ছেলে তো বাংলা একদম ডিগবাজি খায়। তো সেই কারণে তাকে ধরে বেঁধে আমার বাংলা করাতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম কি রে তোদের এটা কি এক্সপ্লেন করেছে, মানে ক্লাসে স্টার্ট হয়ে গেছে ওটা করানো। তা আমি বললাম তোদেরকে এটা এক্সপ্লেন করেছে? বলছে না কিছু এক্সপ্লেন করেনি সেভাবে, দেখো না কোয়েশ্চেন টোয়েশ্চেন দিচ্ছে এরকম। আমি বললাম ঠিক আছে, আগে আমি তোকে বুঝিয়ে দিই, তারপরে তাহলে তোর সুবিধা হবে। তার আগে ওকে স্পেলিং গুলো করিয়েছে, স্পেলিং এ তো সে অসাধারণ বাংলা স্পেলিং এ। তো আগে স্পেলিং গুলো করিয়েছে, দেখলাম স্পেলিং পাচ্ছে, তো তারপরে আমি লাইন ধরে ধরে ওকে বোঝাচ্ছি রামচন্দ্রের বিলাপ, ঠিক আছে। তো ওখানে একটা লাইন তোমাদের মনে আছে কিনা জানি না, একটা লাইন আছে, আমার মনে ছিল না, আমিও পড়তে গিয়ে মনে পড়লাম যে রামচন্দ্র যখন লক্ষ্মণের কাছে বিলাপ করছে, যে সীতাকে নিয়ে, যখন সীতাকে হরণ করা হয়েছে, রামচন্দ্র যখন সীতাকে খুঁজে পাচ্ছেন না তখন লক্ষ্মণের কাছে তো বিলাপ করছে। তো বিলাপের মধ্যে বলছে যে যে লাইনটা আমার ঠিক মনে নেই, কিন্তু মানেটা হচ্ছে এটাই যে সীতা কি তাহলে কোনো মুনিপত্নীর সঙ্গে আহ মানে কোথাও গেছে বেড়াতে, বা কোথাও বনের এখানে ওখানে গেছে, এরকম ভাবে বলছে। এবার আমার ছেলে জিজ্ঞেস করছে মুনিপত্নী কি জিনিস, ঠিক আছে। তো আমি তাকে বুঝিয়েছি যে মুনি কি আর মুনির পত্নী বলতে কি বোঝায়, ব্যাপারটা বুঝিয়েছি। এবার ছোটবেলা থেকে যেটা হয় সেটা হচ্ছে আমি ওকে যাই বোঝাই, তার সেই জিনিসটা নিয়ে ওর কাছাকাছি ও দেখতে পায় বা বুঝতে পারে একটা এক্সাম্পল ওকে দিই যে এইটা, এই যে তোকে বোঝালাম এই যে এইরকম ব্যাপারটা হচ্ছে, এটা একটা এক্সাম্পল ওকে দিই। খুব ছোট থেকে এটা আমি করি। আর ওর এটার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, ও যাই আমি বোঝাই তখন, এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে ও নিজেই একটা এক্সাম্পল খুঁজে নেওয়ার চেষ্টা করে। এবারে আমি বোঝানোর পর বলছে মুনি পত্নী মানে সোমশুভ্র অঙ্কেল। আমি শুনে তাকিয়ে আছে, আমি বললাম মুনি পত্নী মানে সোমশুভ্র অঙ্কেল, বুঝলাম না। বলছে না 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 আমার একটু বলতে ভুল হয়েছে, মানে সোমশুভ্র অঙ্কেল হচ্ছে মুনি আর চৈতি আন্টি হচ্ছে মুনি পত্নী।
তোমরা ভাবো, এভাবে ওর মান সম্মান ধূলিসাৎ করছিস কেন রে? না, মান সম্মান গুলো কিছু না, এখনকার সব বাচ্চাদেরই প্রায় এই অবস্থা বাংলায়, বুঝেছো? এটা বলতে লজ্জা হওয়া উচিত আমাদের, যে বাঙালির ছেলে সে তার বাংলা নিয়ে সমস্যা। না বাবা, ইউ আর আ ভেরি গুড বয়। না না, ও অত্যন্ত পাজি। তাহলে তাহলে ভাবো, ও রিলেট করেছে কাদের সাথে? সোম সুব্রদা আর চৈতিরির সাথে। সোমদা হাসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে আমি বুধবার করে এই যে ঠাকুরমায়ের সংসারের সব মানে ইয়েগুলো শুনি, তো ওগুলো দেখে, দেখে ও এই নিয়ে নানা রকম মন্তব্য করে, কারণ এটা তো ওর মানে ইয়ের বাইরে, মানে ওর তো এখন এসব কিছু খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, শুধু কি যে শোনো, কি যে শোনো। আর আর এরম ভাবে বলবে, সোম শুভ্র আঙ্কেল তো বলছে, চৈতি আন্টিরও এসব বলতে ভালো লাগে বসে বসে, এত ঠাকুরের বই পড়তে ভালো লাগে এরকম। মানে আমি বুঝলাম যে দুজনকে রিলেট করেছে, কিন্তু কারণ এখানে তো সোমদাকে দেখে ও, যখন সোমদা গল্প বলেন, তো এখানে চৈতিটিকে দেখে না, ও দুজনকে একসাথে ওই ঠাকুর মায়ের সংসারেই দেখে। তো আমাকে বলছে, হ্যাঁ, সোম শুভ্র আঙ্কেল হচ্ছে মুনি, আর চৈতি আন্টি হচ্ছে মুনি পত্নী। অসাধারণ কম্পেয়ার বাবা, ভাবো। হ্যাঁ, প্রচন্ড হেসেছি পরশুদিন, আমি বললাম এইটা, আমি মুনি হয়ে গেলাম, কিন্তু হ্যাঁ আমি প্রচন্ড হেসেছি সেদিন, পরশুদিন ভাবছি যে এই শুক্রবার বলবো ঘটনাটা। ভাবো কত মানে চিন্তা শক্তি। তো সামনাসামনি আসলে মুনি মুনি পত্নী তো কোনো এক্সাম্পল নেই না, ও তো নিজের মতো করে একটা এক্সাম্পল সাজিয়ে নিয়েছে। ঠিক আছে, আজকে একা একাই বকবক করলাম। আহ আগে যারা যারা কমেন্ট করেছো তাদের কমেন্ট গুলো আমি এরপরে হয় আশা করছি দেখতে পাবো, আম, যে কার কেমন লেগেছে। তো এরপরেও তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকে এপিসোড। দেখো আমি কত বকবক করতে ভালোবাসি, একাই 2 ঘন্টা বকে দিলাম। তো ইউটিউবে যারা দেখবে তাদের জানি না আজকে বোর লাগবে কিনা আজকের এপিসোডটা, কারণ যেহেতু সন্ধ্যা নেই, সন্ধ্যার সংযোজন তো একটা অন্য মাত্রা এনে দেয় আমাদের লাইভ সেশন গুলোতে। তাই বলছি, সাংঘাতিক ইনোভেটিভ এক্সাম্পল ক্রিয়েটর। হ্যাঁ, এটাই বেস্ট ঘটনা ছিল। ঠিক আছে, চলো তাহলে আজকে গুড বাই, গুড নাইট টু এভরিওয়ান। দারুণ ছিল ঘটনাগুলো সত্যি দাদা, তোমরা মুনি আর মুনিপত্নী হয়ে গেলে। হ্যাঁ, এটা চৈতিদি শুনে কি জানি কি ভাবছে। যাই হোক, তো চলো আজকের মতো তাহলে আসি। মায়া ঘোষাল বলছেন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। দীপান্বিতা দি বলছেন শিশু মনের কি সুন্দর কল্পনা বল। হ্যাঁ, মানে ওই আর কি, বুঝেছো তো। তারপর আমি আমি একবার আমি তারপরে প্রচন্ড হাসার পর ও দেখছে মা এত হাসছে, ও বললো আমি ভুল কি বললাম, এরকম হচ্ছে। আমি বললাম না তোর শুভ্র আঙ্কেল আর চৈতি আন্টির কথাই কেন মনে হলো, এটাই আমি বুঝতে পারলাম না। বলছে হ্যাঁ, ওরকমই। তো তুমি যেরকম মুনি আর মুনি পত্নীর কথা বললে, যে মুনি হচ্ছেন মানে সাধনা করতেন, ধ্যান করতেন, আর মুনি পত্নী তাকে কোম্পানি দিত, সবকিছুতে হেল্প করতো। তো বিষয়টা তো তাই, ওনার চৈতি আন্টি তো সেটাই করে। মানে ও আবার এক্সপ্লেন করলাম আমাকে, সেই জন্য আমি বলেছি, মানে একটা এক্সাম্পল দিয়েছি, আগেকার মতো তো করছে না অবশ্যই, কিন্তু এরকমই তো ব্যাপারটা। তো আমি তা তারপরে হাসি পাচ্ছে, কি বলবো তোমাদের। ঘটনাগুলো খুব ভালো ছিল, খুব সুন্দর, ভ্রমণে ভূত এই গল্প শুনতে চাই। সুদীপ্তা ভট্টাচার্য বলছিলেন হা হা, আমার মেয়েও শুভ্রদা বলে, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। দারুণ দারুণ উপভোগ করলাম, খুব 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 ভালো লাগলো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট টু এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন কিন্তু আবার ডেঙ্গুর সময় চলে এসছে, তো বি কেয়ারফুল। হ্যাঁ, একটু ব্ল্যাক কিট ফিট ছড়িয়ে রেখো ভালো করে বাড়ির মধ্যে, মানে আমি রাখছি। খুব অদ্ভুত অদ্ভুত মশা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। তো লাস্ট ইয়ার জুলাই মাসে আমার এই সময় ডেঙ্গু হয়েছিল। হুম, তো বি কেয়ারফুল। দারুণ একটা আসর হলো, জমজমাটে। থ্যাংক ইউ। তুমি থাকলে আরেকটু ভালো হতো, আরেকটু জমতো। তোমার ছাত্র ছাত্রীরা তো মনে হয় আজকে কেউ আসে, মাস্টার মশাই
নেই বলে কেউ আসেনি, ওরা বেচারারা একটু শুনতে চেয়েছিল সেই ঘোড়ার ঘটনাটা, ঘোড়ার গাড়ির ঘটনাটা, আর একটা যেন ওরা কি শুনতে চেয়েছিল। একদম সোনালি, আসলেই জমাটি হয়। তাও তো আজ আমরা দাদাকে মিস করলাম। হ্যাঁ, আজকে কিন্তু নতুন নতুন কিছু উইন্ডোজও দেখালো, আমি তোমাদের এক্সপ্লেন করলাম। আমি কিন্তু এর আগে এই উইন্ডো গুলো দেখিনি কোনোদিন। হ্যাঁ, ঠিক আছে, চলো আজ তাহলে কাটি। মাও বসে আছে। হুম। তো চলো, টাটা, গুড নাইট।